আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া আপুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখি আপনারা কে কে আমার সাথে যুক্ত হয়েছেন, আমি একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, গত ক্লাস করানোর পরে আপনারা অনেকেই হচ্ছে যে আমাকে অ্যাসাইনমেন্ট পাঠাইছেন, বুঝছেন। আসলে আপনারা চিত্রটা বা ছবিগুলো এমনভাবে তুলছেন যে একটা ছবি মনে করেন ফোন এভাবে কাট করা লাগে, একটা সোজা একটা বাঁকা। তো আমি এরকম কয়েকটা চেক করার পরে মনে করেন যে আমি আর পারিনি, সত্য কথা যেটা। তো আমি ম্যাক্সিমামের ক্ষেত্রে যেই ভুলগুলো দেখছি বা ছোট ছোট যেই ঝামেলাগুলো আপনারা করছেন সেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখন। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাদের চ নম্বর যেই প্রশ্নটা ছিল, চ, ঠিক আছে, চ কিভাবে করবেন সেটা নিয়ে খুব সমস্যায় ছিলেন। চ এর ক্ষেত্রে আমরা মেবি 9 নম্বর অঙ্ক যেটা ছিল সেটার মধ্যে আমরা কি করছিলাম, ন্যূনতম সময় বের করছিলাম এবং সেটাকে 90 ডিগ্রি কোণ ধরে বের করছিলাম, ঠিক আছে। এবং আমাদের বেগটা কিন্তু এই জায়গাতে ছিল কত, 15, ঠিক আছে। তো আমাদের বেগের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছিল যে 15 কিংবা তার থেকে কম হইতে পারবে, 15 থেকে জোরে চালাইতে পারবে না, ঠিক আছে, এরকম কিছু একটা বলা ছিল। তো আমি যেহেতু অন্য কোনো ভ্যালু জানি না বেগের, সেহেতু আমার যেটা মনে হয়েছে যে আমি সব থেকে ভালো উত্তর যেটা পাইছি সেটা হচ্ছে যে বেগের মানটা আমি নাই চেঞ্জ করলাম, ঠিক আছে। বেগের মানটা আমি কি রাখলাম, সেম রাখলাম, ধরেন দুইটাই 15 রাখলাম। হ্যাঁ, তো বেগের মান দুইটাই 15 ধরে একবার হচ্ছে ন্যূনতম সময়ের জন্য আমরা 90 ডিগ্রি কোণ ধরছি, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ ধরে আমরা গেছি। আরেকবার হচ্ছে কি ন্যূনতম দূরত্বের জন্য আমাদের কোণ আসছিল কত, 130 ডিগ্রি, এটা আপনারা ক্যালকুলেশন করে বের করছেন। তারপর হচ্ছে এখানে একটা সময় আসছিল T1, এখানে একটা সময় আসছিল T2। এখন আপনারা কি করবেন, তারপর আপনারা যেটা করবেন যে আপনারা দেখেন এই যে আপনাদের কোণের একটা পরিবর্তন হয়েছে না। তো মনে করেন এটা যদি θ1 আর এটা θ2 হয়, তাহলে আপনাদের কোণের পরিবর্তন ডেল থিটা ইকুয়াল টু কত, θ2 মাইনাস θ1। তার মানে এত ডিগ্রি কোণে বেগটা বাঁকায় গেছে, এটা আমি বলতে পারবো যে আদি অবস্থা থেকে এত অবস্থায় কি হয়েছে, এত ডিগ্রি কোণে বাঁকায় গেছে। তার মানে কি, এত ডিগ্রি কোণে বাঁকায় যাওয়া মানে হচ্ছে বেগের কি চেঞ্জ হয়েছে, দিক চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে দিক যেহেতু পরিবর্তন হয়েছে কিন্তু মানের আবার চেঞ্জ হয় নাই। কার ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে মানের চেঞ্জ হয় নাই কিন্তু দিকের পরিবর্তন ঘটছে। তো বেগ কি একটা ভেক্টর রাশি না, একটা ভেক্টর রাশির মান এবং দিক দুইটাও যদি চেঞ্জ হয় অথবা যে কোনো একটাও যদি চেঞ্জ হয়, ভেক্টর রাশিটা কি হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে বেগ কি হবে, চেঞ্জ হবে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাইয়া আপনি তো একটু আগেই বললেন যে হ্যাঁ বেগের মান কমাইতে পারবো, বাড়াইতে পারবো না। তো কমাইলে কি হবে, হ্যাঁ কমাইলে কি হবে, কমাইলে হচ্ছে যে আপনার বেগের মানও চেঞ্জ হবে এবং একই সাথে কি আপনার দিকও চেঞ্জ হবে। তো মানও দিক চেঞ্জ হবে, তার মানে কি বেগ চেঞ্জই হবে, ঠিক আছে। তার মানে এইটাও যদি আমি রেজাল্ট দিই তাহলে আমার কাজ হয়ে যায়, ঠিক আছে, যে বেগ পরিবর্তন হবে, কোনো সমস্যা নেই। আর তারপরে সময়ের কথাটা কি, T1 জানেন, T2 জানেন, তাহলে ডেল টি বের করবেন, ডেল টি ইকুয়াল টু কত, T2 মাইনাস T1, তার মানে সময়ের পরিবর্তন হবে, ঠিক আছে। তা আপনাকে বলছিল কি বেগ ও সময়ের পরিবর্তন হবে কি না জানতে চাইছে, তা আপনি বলবেন যে বেগ ও সময়ের পরিবর্তন হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমাকে একজন হচ্ছে যে এটা একটা ছবি তুলে পাঠাইছিল, আমি দেখছি ওর, এটা আমার খুব সুন্দর লাগছে, এরকম ছকা কেটে সে দেখাইছে, রিপ্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, তারপর আপনারা কি করছেন, প্রথম প্রশ্নে যখন হচ্ছে অবস্থান ভেক্টর দেখাইছেন, অবস্থান ভেক্টরের মধ্যে আমাদেরকে হচ্ছে 3টা পয়েন্ট দেওয়া ছিল, 3 2 1 বা 1 2 3 এরকম কিছু দেওয়া ছিল। তো 3টা কি এক্স অক্ষ বরাবর, ওয়াই জেড, এরকম 3টা অক্ষ বরাবর না। তো আপনারা অনেকে চিত্র রাখছেন কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দিয়ে এরকম দিয়ে 3টা পয়েন্ট দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, মেজর কোনো ভুল না, কিন্তু তারপরও ভুল, আপনারা জেড এক্সিসটা দেন নাই, জেড এক্সিস না দিলে তো আমার 3টা ভ্যালু দেখানো যায় না, ঠিক আছে। তো এটা ছিল আপনাদের সেকেন্ড প্রবলেম। আচ্ছা, থার্ড প্রবলেম ছিল হচ্ছে একক ভেক্টর নিয়ে, ঠিক আছে। ভাই আপনাদেরকে একক ভেক্টরটা কি দেখাইছিলাম, যে মান যখন কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে যখন আমি ভাগ করি, তখন মনে করেন এটা হচ্ছে আপনার সেই ভেক্টরটা, এই ভেক্টরটা মনে করেন এ ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টর বের করতে হলে আমি কি করতাম, ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান করতাম, তাই না। তো ভাইয়া বলছে কি যে এইটার দিক বরাবর একটা ভেক্টর আসবে আপনার একক ভেক্টর, আর এইটার উল্টা দিক বরাবর আরেকটা একক ভেক্টর আসবে, ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু আপনাদের প্রশ্নে কি বলছে, প্রশ্নটা আপনারা খেয়াল করছেন, বলছে যে এইটার দিক বরাবর একটা একক ভেক্টর বের করতে, কয়টা, একটা। আমি যদি প্লাস মাইনাস দুইটাই দিই তাহলে কয়টা আসবে, দুইটা একক ভেক্টর আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কথা আছে, আমি আপনাদের এটা দেখে আমি তারপরে একটু বই ঘাটলাম, যে একটা বললে তো আমি মাইনাসটাও দিতে পারি, মাইনাসটা আমি কেন দিতেছি না, কেন শুধু প্লাসটাই দিব, ঠিক আছে। আমি এটা একটু কয়েকটা বই ঘাটলাম, তো ঘাটার পরে আমি দেখলাম যে বিভিন্ন সমস্যাগুলো সলভ করার পর যে শুধুমাত্র যদি বিপরীত একক ভেক্টর না বলে তাহলে আমরা হচ্ছে নেগেটিভটা নেই না, বিপরীত একক ভেক্টর বের করো এই কথার যদি সুস্পষ্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি বিপরীত ভেক্টরটা নেই না, আমরা সবসময় কি নেই, পজিটিভ না নেই, ঠিক আছে।
তো আমরা সেফ খেলবো, আমরা হচ্ছে পজিটিভটা নিব শুধু, ঠিক আছে। আর যেহেতু একটা একক ভেক্টর বলছে একটাই নিতে হবে, এবং আমাদেরকে অনেক সময় বলে দিবে, আমাদেরকে অনেক সময় সুস্পষ্টভাবে বলে দেয় যে এ ভেক্টরের দিকে একক ভেক্টর বের করো। তো এ ভেক্টরের দিকে একক ভেক্টর বলে তো পজিটিভটাই নিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা একক ভেক্টরের বেলায় পজিটিভ ভ্যালুটা নেবেন এবং একটা নিতে বলছে, এটা খেয়াল করবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আপনারা কি করছেন, ওই যে আপনাদের একটা চিত্র ছিল, ত্রিভুজের একটা চিত্র ছিল না, যে কোন আমরা যে আপনার ক্ষেত্রফল বের করলাম, ঠিক আছে। ওটার ভিতরে আপনারা করছেন কি, চিত্রটা এইভাবে আইকা দিচ্ছেন ডাইরেক্ট, ঠিক আছে। অনেকে চিত্রটা এইভাবে ডাইরেক্ট আইকা দিচ্ছেন, অনেকে একটু বেশি দিচ্ছেন আর কি, 0, এটা পি, এটা কিউ, এরকম দিচ্ছেন, আর এটার মধ্যে চিহ্ন দেন নাই, ঠিক আছে। তো ভেক্টর রাশি কি, ভেক্টর রাশির মধ্যে আপনার অবশ্যই চিহ্ন উল্লেখ করতে হবে, নাইলে কিন্তু এখানে লাভ হবে না, তাইলে আপনার চিত্র ভুল। তো আপনি এদিক থেকে একটা দিচ্ছেন, এদিক থেকে একটা দিচ্ছেন, এখন আপনি চাইলে চিত্রটা দুইভাবে দিতে পারেন চিহ্ন, এদিক থেকে এদিক, তার মানে এখান থেকে এখানে, অথবা আপনি কি করতে পারেন, আপনি ধরলেন যে এদিক থেকে এদিকে যাব, তাহলে আপনি এদিকে দিলেন, এখান থেকে এখানে গেল, দুইটা চিত্রই ঠিক আছে, ঠিক আছে। তো অনুরূপভাবে ঘনবস্তুর চিত্রটা তো আপনারা ঝামেলা করছেন। আর আরেকটা জিনিস আমি দেখলাম, আশা করি সবাই বুঝতে পারছেন ভাইয়া কি বলছি। আরে দুইটা দিচ্ছেন সমস্যা নাই, কিন্তু দুইটা দিলে হচ্ছে মোস্ট অ্যাকুরেট, কিন্তু আপনাকে বলছে কি একটা দিতে বলছে না, মানে একটা একক ভেক্টর বের করতে, তাহলে একটা করবেন, ঠিক আছে, এই হচ্ছে কথা। তো আশা করি সবাই বুঝছেন এইটুকু। তাহলে ভাইয়া হচ্ছে এটা মুছে আরেকটা সমস্যা করছেন আপনারা, সেটা দেখায় দিচ্ছি, ঠিক আছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ভুল কি করছেন, ভুল পুরোপুরি বলা যায় না, আমরা যখন হ্যাঁ দৈর্ঘ্য, ওই যে ক্ষেত্রফল বের করার সময় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এভাবে লিখছিলাম না, লেখার পরে ভাইয়া কি দেখাইছিলাম, যে দৈর্ঘ্য বরাবর যদি এ ভেক্টর থাকে এ ভেক্টরের মান, প্রস্থ বরাবর বি ভেক্টর থাকলে ভি ভেক্টরের মান, আর উচ্চতা বরাবর সি ভেক্টর থাকলে সি ভেক্টরের মান। তো এই তিনটার গুণফল করলে হওয়ার কথা, কিন্তু আমাদেরকে তো এরকম তিনটার ভ্যালু দেওয়া ছিল না। তো আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে ক্ষেত্রফল ধরে নিছিলাম, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করছিলাম, তাই না, মানে সূত্রটা এমন ছিল, ঠিক আছে। তো এইটাকু ঠিক আছে, এটা কোনো ভুল নাই। ঘটনা হচ্ছে যে মানে এইটা ক্ষেত্রফল করার পর আমরা কি করছিলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর হচ্ছে ইন ডট এদিক থেকে একটা কিছু বাইর করছিলাম, এরকম কিছু একটা হয়েছিল। তো এখন ঘটনা হয়েছে কি, আপনারা যখন অঙ্ক করছেন, হ্যাঁ আপনারা যখন অঙ্ক করছেন, আপনারা করছেন কি এই লাইনটাও লিখে দিচ্ছেন, এই লাইনটা তো আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, এই লাইনটা লেখার কোনো প্রয়োজন নাই। আপনি শুরুতে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা লিখবেন, তারপর ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করবেন, তারপর এটা দিবেন, ঠিক আছে। এই লাইন লেখার কোনো মানে দরকার নাই, এটা হচ্ছে আমার কথা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আশা করি সবাই বুঝতে পারেন, যে জায়গাগুলোতে সমস্যাগুলো সবগুলো সমাধান পেলাম। ধন্যবাদ ভাই। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ আমি সমাধান দেওয়ার চেষ্টা করি ভাইয়া, আমি সবার সমস্যায় কম বেশ দেখার চেষ্টা করি। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে হচ্ছে আমরা আজকের টপিকে চলে যাব, ঠিক আছে। আপনাদের অনেক বন্ধুরা এখনও আসে নাই, আপনারা তাদেরকে একটা শেয়ার দিতে পারেন, বা হচ্ছে তাদেরকে মেনশন করে আসতে বলতে পারেন যদি ইচ্ছা হয়। মুছে দিলাম, হ্যাঁ। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন, এই জিনিসগুলো দিবেন, হ্যাঁ। তো আমরা আজকের পড়া শুরু করব এখন। কি হচ্ছে, কে কি বলতেছেন? একজন জিজ্ঞেস করছে যে প্লাস মাইনাস দুইটা দিলে কি কেটে দিবে? প্লাস দেওয়া মানে হচ্ছে ওইটার দিকে একটা একক ভেক্টর, মাইনাস দেওয়া মানে হচ্ছে ওইটার বিপরীত দিকে আরেকটা একক ভেক্টর। তাহলে কয়টা একক ভেক্টর পাইলেন? দুইটা পাইলেন, ঠিক আছে। আপনাকে প্রশ্নে কয়টা একক ভেক্টর বলতে বলছে? একটা একক ভেক্টর বলতে বলছে, তাই না? প্রশ্নে কয়টা একক ভেক্টর বের করতে বলছে? একটা একক ভেক্টর বের করতে বলছে। তো সেক্ষেত্রে আপনি কেন দুইটা নেবেন? আপনি একটা নেন, আমার কথা হচ্ছে এখানে, ঠিক আছে। কেউ তো আর জমা দিয়ে দেন নাই, এটা একটু জাস্ট এখান দিয়ে একটু মুছে দিবেন আর কি, শেষ। আমার তো বোর্ড, আমার মুছতে সুবিধা। ভাইয়া আজকে দিলে কারেকশন করে দিবেন। ভাইয়া কমেন্টটা দেখে না, কি হয়েছে ভাইয়া? আমি 130.89 ডিগ্রি বের করে তারপর এই মান দিয়ে টি এর মান বের করছি। কি বলছেন? পুরা ইয়েটা দেখতে পারতেছেন, এটা উপরে গেছে। আচ্ছা ভাইয়া দেখে দিব, এটা সমস্যা নাই ভাইয়া, এটা দেখে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের এটা শুরু করি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন যে আমি কোনটা বলছি। আর যে ওই যে প্রশ্নটা করছেন, আমি আপাতত পুরো প্রশ্নটা দেখতে পারতেছি না, আমি হচ্ছে যে পরবর্তীতে পিসি থেকে আমি এটা দেখে দিব, ঠিক আছে, ক্লাসের পর। অ্যাসাইনমেন্টের লাস্ট ম্যাথটাতে সমস্যা একটু বুঝাই দেন প্লিজ। 6 নম্বর প্রশ্নটা আমি একটু আগে বলছি, ঠিক আছে, আপনারা আবার একটু দেখে নেবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আজকে তাপ গতিবিদ্যা শুরু করি। হ্যাঁ, তাপ গতি
বিদ্যা। আচ্ছা, আজকের চ্যাপ্টারটা হচ্ছে অনেক বেশি ডাইনামিক একটা চ্যাপ্টার, অনেক কিছু পড়ানোর আছে, কিন্তু আমি দেখলাম যে আসলে সব কিছু পড়াইতে গেলে আজকে একদিনের ভিতরে শেষ করতে পারবো না। তো আপনাদের প্রথম প্রশ্নটা কি ছিল এটার মধ্যে, ঠিক আছে? প্রথম প্রশ্নটা করছিল ক নম্বর, যে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখো, ঠিক আছে? কয়টা টার্ম পেলাম? দুইটা টার্ম। একটা টার্ম কি? এন্ট্রপি। তারপরে আরেকটা টার্ম পেলাম কি? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এটা লিখতে বলছে প্রথমে। তারপর বলছে তাপের পরিবহন, পরিচলন ও বিকিরণ এই তিনটা প্রক্রিয়ায় তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বাড়বে নাকি কমবে, এটার সপক্ষে যুক্তি চাইছে, তাই তো? তার মানে হচ্ছে মেইনলি আমাদের এন্ট্রপি, দ্বিতীয় সূত্র এবং এন্ট্রপি, এই দুইটা নিয়ে প্রথম প্রশ্নটা, ঠিক আছে? তো আমরা তাহলে এই জিনিসগুলো একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা একটা সূত্র পাইছিলাম, দেখেন, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা পাইছিলাম। এটা মানে কি? আমি যদি কোনো একটা বস্তুর মধ্যে তাপ দেই বা তাপ তার থেকে বের করে আনি, অথবা কোনো একটা বস্তু যদি তাপ গ্রহণ করে অথবা সে তাপ বর্জন করে, তাহলে কি হবে? কিছু পরিমাণ তার অভ্যন্তরীণ শক্তি হ্রাস বা বৃদ্ধিতে সহায়তা করবে, বাকিটা কিসে পরিণত হবে? কাজে পরিণত হবে। তার মানে যা দিব তা থেকে কিছু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন করবে, বাকিটা কি করবে? কাজে রূপান্তর করবে। এই তো হচ্ছে কথা, তাই না? তার মানে কি কোনো শক্তির অপচয় নাই বা বিনাশ নাই, ঠিক আছে? বা কোনো শক্তি নষ্ট হচ্ছে না, যা দিচ্ছি তাই পাচ্ছি, ঠিক আছে? তার মানে এটা কি অনেকটা শক্তির নিত্যতার মতো না? ঠিক আছে, এটা কিন্তু অনেকটা শক্তির নিত্যতার মতো। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, ঠিক আছে, খুব ভালো কথা, সে শক্তির নিত্যতা মানছে, প্রথম সূত্রটা শক্তির নিত্যতার মতোই বলতে পারেন। তো এখন ঘটনা হচ্ছে যে একটা জিনিস দেখেন, আপনাকে আমি একটা বরফ রাখলাম এখানে, হ্যাঁ, যদি এখানে একটা বরফ খণ্ড রাখি, বরফ খণ্ডটা কি হবে? সে অটোমেটিক্যালি কিছুক্ষণ সে পরিবেশ থেকে তাপ গ্রহণ করবে, তাপ গ্রহণ করে সে কি হবে? সে হচ্ছে পানিতে পরিণত হয়ে যাবে, তাই না? এই তো ঘটনা। তার মানে সে যে পরিমাণ শক্তি পাইছে সেটা দিয়ে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করছে এবং কিছু কাজ করে সে পানিতে পরিণত হয়েছে। খুব ভালো, এই সূত্রের মধ্যে গেছে, খুব ফ্যান্টাস্টিক। কিন্তু এখন আমি তো বলতে পারি যে উল্টাটাও তো হওয়া উচিত। উল্টাটা হওয়া উচিত না? যে ও যে পরিমাণ শক্তি গ্রহণ করছে, শক্তি গ্রহণ করে পানি হয়েছে, ও একই পরিমাণ শক্তি বর্জন করে আবার বরফ হয়ে যাক। মানে এখান থেকে এখানে গেছে, তাহলে তো এখান থেকে এখানেই হওয়ার কথা। এটা হইতেছে না, এটা কিন্তু বাস্তব জীবনে হয় না, ঠিক আছে? তো আমাদের প্রশ্নটা হচ্ছে এখানে, তাইলে হচ্ছে কি এই সূত্রটা পুরোপুরি ঠিক না? এখন ঘটনা হচ্ছে পদার্থবিজ্ঞানে একটা সূত্র আসে, সূত্র আসার পরে আরেক বিজ্ঞানী সেটার ভুল বের করে উনি আবার নতুন একটা সূত্র দেয়, ঠিক আছে? তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র ছিল মেইনলি এইটা, যে আপনি যে পরিমাণ তাপ গ্রহণ করবেন বা বর্জন করবেন সেখান থেকে আপনার চেঞ্জ হয়ে এগুলাতে রূপান্তরিত হবে। কিন্তু আমরা পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলো কি, যে আসলে এখান থেকে এখানে যাচ্ছে ভালো কথা, কিন্তু পরবর্তীতে আবার সে আগের ফেজে ব্যাক করতেছে না বা আগের অবস্থায় সে ব্যাক করতেছে না, তাহলে তো এটা পুরোপুরি খাটতেছে না। এরই আলোকে আপনার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের জন্ম হয়েছে, ঠিক আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের জন্ম হয়েছে। তো দ্বিতীয় সূত্রটা আমাদেরকে কি বলছে? এই যে দেখেন, আমি কিন্তু বলেই দিছি যে পানি থেকে আপনার এই বরফ অবস্থাতে ব্যাক করে না, বরফ থেকে কোথায় যায়? পানিতে যায়। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস বলেন তো, বরফ কি করে? তাপ গ্রহণ করে না, পরিবেশ থেকে তাপ গ্রহণ করে, ঠিক আছে? পরিবেশ থেকে তাপ আসে, পরিবেশের তাপমাত্রাটা কি? উচ্চ তাপমাত্রা। উচ্চ তাপমাত্রা থেকে বরফ হচ্ছে নিম্ন তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহ ঘটে, ফলশ্রুত কি হয়? সেই তাপ গ্রহণ করে পানিতে পরিণত হয়, ঠিক আছে? এখন দেখেন, তাহলে তাপ কোন দিক থেকে কোন দিকে যায়? তাপ কিন্তু উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যায়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন তাপ কোথায় যায়? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা যায়। তার মানে এখন জিনিসটা যদি আমি ভেঙে বলি অন্যভাবে, যে আপনার সেকেন্ড লটা কি বলছে? বিজ্ঞানী ক্লসিয়াস বলছে যে বাইরের কোনো শক্তির সহায়তা ছাড়া নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে বাইরের কোনো শক্তি সাহায্য ছাড়া থাকা কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্নতর উষ্ণতা থেকে উচ্চতর উষ্ণতায় তাপের স্থানান্তর করা সম্ভব না। এই যে দেখেন, বরফটা যে পানি হয়েছে, এই পানিটাকে যদি আবার বরফ বানাইতে হয়, আমার কি ফ্রিজের ভিতর রাখতে হবে না? তার মানে কি আরেকটা বাহির থেকে আরেকটা যন্ত্র দিয়ে শক্তি দিতে হবে, আরেকটা যন্ত্র থেকে শক্তি না দিলে নিম্ন থেকে সে আবার উচ্চর দিকে যাবে না। কথা কি বুঝতে পারছেন? মানে তাপমাত্রা সবসময় কি উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। আর একটা যন্ত্রের যদি আমি সহায়তা না নেই বা বাহির থেকে আমি যদি ফোর্স না দিই বা কাজ না করাই, তাহলে হচ্ছে কি সে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে যাবে না। এটাই হচ্ছে কথা। এবং দেখেন, প্রথম লয়ের কি ডিফল্ট ছিল? সে হচ্ছে উচ্চ থেকে নিম্ন দিকে যাইতেছে সেটা মানতেছে, কিন্তু নিম্ন থেকে উচ্চতার দিকে যায় সেটা মানে না। তো দ্বিতীয় সূত্র এসে কি করলো? বইলেই দিল যে নিম্ন থেকে উচ্চ তাপমাত্রায় যাওয়া সম্ভব হবে না যদি না বাহির থেকে কোনো যন্ত্র দেই। তার মানে প্রথম সূত্রের যেই ভুলটা ছিল সেটা সংশোধন করে দিল, ঠিক আছে? এই হচ্ছে যে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র ছিল। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আশা করি সবাই বুঝতে পারছেন, এগুলো আপনারা জানেন, আমি তারপরে একটু করে বলতেছি আর কি। তো এখন দেখেন, হ্যাঁ,
এখন কিছু ঘটনা আছে, মনে করেন বরফ আর পানির ঘটনা তো মাত্র দেখলেন, বরফ আর পানির ঘটনা গেল, এটা এখান থেকে এখানে যায় কিন্তু উল্টা দিকে ব্যাক করে না, ঠিক আছে? তার মানে কি এটা একটা একমুখী প্রক্রিয়া। তো এই একমুখী প্রক্রিয়াটাকে কি বলে? অপ্রত্যাগামী প্রক্রিয়া, ঠিক আছে? কি প্রক্রিয়া? অপ্রত্যাগামী প্রক্রিয়া। হ্যাঁ, অপ্রত্যাগামী প্রক্রিয়া কি হয়? যে অপ্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে যে আপনার কাজ করবে একমুখী হয়ে, সে আর বিপরীতমুখী হয়ে পূর্ব অবস্থায় ফেরত আসবে না, ঠিক আছে? তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা উদাহরণ দেন ভাইয়া। মনে করেন আমি এখান থেকে করলাম কি, আমি মাটিতে দাঁড়ায় আছি, এখান থেকে একটা ঢিল মারলাম উপরের দিকে, ঠিক আছে? ঢিলটা কি হলো? এখান থেকে উপরের দিকে গেল, যাওয়ার পরে আবার কি হলো? সে এখান থেকে ব্যাক করা শুরু করলো না? ব্যাক করে আবার যখন নিচে নামবে তখন দেখেন তো এইখানে যত কাজ করছে এবং এখানে যত শক্তি গেছে, আবার পুরাটা কি আবার গতিশক্তি এসে এখানে শেষ হয়েছে। তার মানে কি যা গেছে তাই ফেরত আসছে, ঠিক আছে? তার মানে এটা কি হবে? একটা প্রত্যাগামী প্রক্রিয়ার উদাহরণ হবে, ঠিক আছে? তার মানে এই যে নিউটনের না, কি বলি, এই যে তাপগতিবিদ্যার যে দুইটা সূত্রের মধ্যে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে সবগুলা কাজ হচ্ছে একমুখী হইতে পারে, অথবা কিছু কাজ হচ্ছে কি হইতে পারে? উভমুখী হইতে পারে। যেগুলো উভমুখী মানে আগের জায়গা থেকে আবার আগের জায়গায় ফিরে আসবে পুরা কাজ সম্পন্ন করে, সেটা হচ্ছে প্রত্যাগামী। আর যেটা হচ্ছে আগের জায়গায় ফিরে আসবে না, এক জায়গায় গিয়ে থেমে যাবে, সেটা হচ্ছে কি? অপ্রত্যাগামী। তো আমাদের এই পৃথিবীতে যাবতীয় সকল জিনিস, যা কিছু প্রাকৃতিক, সব কিছু হচ্ছে কি? অপ্রত্যাগামী, ঠিক আছে? আর যা কিছু হচ্ছে যে আপনার প্রত্যাগামী, তা কিছুর জন্য আমার বাহির থেকে ফোর্স দিতে হয়। যেমন ধরেন এখানে যদি আমি এখান থেকে ফোর্স না দিতাম বা উপরের দিকে নিক্ষেপ না করতাম ইচ্ছা করে নিজে থেকে, তাহলে কি সে উপরের দিকে যেত? জীবনও যেত না, সে যে জায়গায় আছে সে জায়গায় পড়ে থাকতো, ঠিক আছে? আবার একটা জিনিস দেখেন, এই প্রক্রিয়াটারই একটা কথা বলি। মনে করেন আমি 10 তলায় আছি, 10 তলা উপর থেকে একটা জিনিসকে নিচে ফেলে দিলাম, তো সে মাটিতে পড়ছে, সে কি আবার অটোমেটিক্যালি উপরে উঠবে? উঠবে না। এখানে কেন হয়েছে ঘটনাটা? কারণ আমি আগে থেকে তাকে একটা ফোর্স দিছি, ফোর্স দিয়ে তারা কাজ করাইছি, সেজন্য আবার সে ব্যাক করছে, ঠিক আছে? তার মানে যদি বাহির থেকে কোনো কাজ না করাই তাইলে হচ্ছে যে ওই উল্টা কাজটা হবে না, ঠিক আছে? বা প্রত্যাগামী কাজটা হবে না, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন আমি কি বলছি। দেখি কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন। কোথায়? বাবা গরম। আপনাকে অ্যাসাইনমেন্টের পিকচার কিভাবে দিব? ভাইয়া আপনারা অ্যাসাইনমেন্টগুলো কাইন্ডলি এখন থেকে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? গ্রুপে পোস্ট করলে হবে কি, মনে করেন যে সবাই কিন্তু দেখে। এই যে লাস্ট ইয়ার অ্যাসাইনমেন্টের ইয়েটা দেখে আমার খুব ভালো লাগছে, যে একটা সমস্যা, সেটা আমি দেখলাম যে অনেকের সমস্যা, তো আমি গ্রুপের মধ্যে একটা পোস্ট দিলাম যে 6 নম্বরটা এইভাবে আপনারা করতে পারেন। তারপরে আমি দেখলাম যে আমাকে আরও কয়েকজন আরও ভালো ভালো বুদ্ধি দিল। এই যে আমি যে বুদ্ধিটা দিলাম নিয়ে আপনাদেরকে, এটা কিন্তু আমাদেরকে একটা ছেলে দিছে, ঠিক আছে? নাম কি জানো? সাকিব নূর মেবি নাম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম মনে করেন আমরা যদি সবাই মিলে আলোচনা করে একটা মানে যে জিনিসটা নিয়ে কনফিউশন আছে সেটা যদি ঠিক করি, তাহলে কিন্তু সব থেকে ভালো হয়। তো আপনার অ্যাসাইনমেন্টগুলা গ্রুপে পোস্ট করবেন, বা গ্রুপে যদি পোস্ট না করতে ইচ্ছা হয়, আপনাদের যে রাফটা, সেই রাফটা গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? তারপর আপনারা অ্যাসাইনমেন্টের মতো করে করলেন। আর অ্যাসাইনমেন্ট দিল সাথে সাথে করে ফেলতে হবে এমন কোনো কথা নেই। অ্যাসাইনমেন্ট দিলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে বই পড়ে ফেলবেন। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে আপনি যদি অন্য কোথাও থেকে সলভ করলেন, অথবা হচ্ছে যে ভাইয়া যে বুঝাচ্ছি না, ভাইয়ার সাথে একদিন এসে বুঝা যাবেন, বুঝার পরে বইও পড়া হইলো, বুঝাও হইলো, তারপরে নিজে করতে বসবেন। করার পরে যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করলে দেখবেন আমিও সলভ দিব, আপনার বন্ধু বান্ধবরাও সলভ দিব, সবাই মিলে আলোচনা করে একটা ভালো উত্তর বের করবো। পুরো বাংলাদেশের মধ্যে সবথেকে বেস্ট উত্তরটা বের করবেন ইনশাল্লাহ আমরা সবাই মিলে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কথা। তো আপনারা এইভাবে করবেন জিনিসগুলো, তাহলে খুব ভালো হবে। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, তো এখন আমরা দ্বিতীয় সূত্রটা মোটামুটি জেনে ফেললাম, ঠিক আছে? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা কি? যে বাহিরের থেকে যদি কোনো যন্ত্র দ্বারা আমি কাজ না করাই, তাহলে হচ্ছে নিম্নতর তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে আপনার কি হয়, মানে তাপটা প্রবাহিত হবে না, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এমনিতে নর্মালি কি হয়, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়, কিন্তু নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রার দিকে যেতে হলে যন্ত্র লাগবে, বাহির থেকে একটা যন্ত্র আনা লাগবে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। হ্যাঁ, তো এখন দেখেন, এখন আমরা যে টপিকটা জানবো সেটা হচ্ছে কি? এনট্রপি, ঠিক আছে? এনট্রপি কি? কোনো বস্তুর শক্তি রূপান্তরের যেই অক্ষমতা, ঠিক আছে, সেটাকে কি বলে? এনট্রপি বলে। তার মানে কি? শক্তি রূপান্তর করতে পারবে না সে, এটাকে কি বলবো আমরা? এনট্রপি বলবো, ঠিক আছে? যেমন ধরেন আপনার একটা পানির গ্যালন আছে, সেখানে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানি আছে। হ্যাঁ, আরেকটা পানির গ্যালন আছে, সেখানে মনে করেন 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 কেজি পানি আছে। হ্যাঁ, দুইজনের মধ্যে কি টেম্পারেচারের ডিফারেন্স আছে না? তো তাদের মধ্যে যদি আমি একটা কিছু দিয়ে কানেকশন করে দেই, তাহলে দেখবেন যে এটা তো উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপটা কি হচ্ছে? প্রবাহিত হচ্ছে, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যাবে, ঠিক আছে? তো এখন মনে করেন কতক্ষণ যাবে? যতক্ষণ না দুইজনের টেম্পারেচার সেম হবে। একটা সময় গিয়ে মনে করেন যে ওর টেম্পারেচার কত হইলো, ওর টেম্পারেচার মনে করেন একটা সময় গিয়ে 50 হইলো, ওর টেম্পারেচারও মনে করেন 50 হইলো, ঠিক আছে? ধরে নেন, এমনি বলতেছি আর কি,
50 হলো, দুইজনের টেম্পারেচার যখন সমান হবে তখন তার তাপমাত্রা ডিফারেন্স নেই, তখন হচ্ছে কি তাদের মধ্যে আর আপনার তাপমাত্রা প্রবাহিত হবে না, ঠিক আছে, তাপ প্রবাহিত হবে না, ঠিক আছে। তো এখন দেখেন যতক্ষণ তাপ প্রবাহিত হয়েছে ততক্ষণই কিন্তু কাজ হয়েছে, ঠিক আছে, কারণ কি তাপের প্রবাহ হয়েছে। আমরা কি জানি দেখেন তো, মনে করেন এখানে ছিল Q1, এখানে ছিল Q2, তো Q1 থেকে Q2 তে কি পরিমাণ তাপ যাবে, সেই পরিমাণ যাবে যে পরিমাণ তাদের পার্থক্য আছে, তার মানে কি Q1 - Q2 পরিমাণ তাপ যাবে, ঠিক আছে। আর আমরা কি জানি dQ = du + dW, ঠিক আছে। এই যে যেই পার্থক্য পরিমাণ তাপটা গেছে সেটা কি তাপের পরিবর্তন না, সেই পরিবর্তনটা হচ্ছে এটা, এবং সেই পরিমাণ তাপের পরিবর্তন ঘটলে আপনার কিছুটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি হবে এবং বাকিটা কিসে পরিণত হবে, কাজে পরিণত হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যতক্ষণ পার্থক্য থাকবে ততক্ষণ এখানে কাজ হবে, পার্থক্য না থাকলে কি হবে না, কাজ হবে না। এই যে এখানে কি সাম্যাবস্থায় পৌঁছে গেছে, কাজ হবে না, ঠিক আছে। তো এন্ট্রপির ক্ষেত্রে আমাকে কি বললো, এন্ট্রপির ক্ষেত্রে আমাকে বললো যে এই যে শক্তি রূপান্তরের অক্ষমতা সেটাকে আমরা কি বলতেছি, এন্ট্রপি বলতেছি, ঠিক আছে। তো শক্তি রূপান্তর, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, মানে কাজ করার ক্ষমতা থাকা মানেই তার শক্তি আছে, ঠিক আছে। শক্তি রূপান্তরের অক্ষমতা মানে কি, তার কাজ করার সামর্থ্য নাই। আর কাজ করতে হইলে আমার কি লাগে, কাজ করতে হইলে বা শক্তি রূপান্তর করতে হইলে আমার কিন্তু তাপমাত্রার পার্থক্য লাগে, ঠিক আছে, বা তাপের পার্থক্য লাগে। তার মানে তাদের মধ্যে কি নাই, তাপের পার্থক্যও নাই, ঠিক আছে। তার মানে তাপের পার্থক্যের সাথে এন্ট্রপির একটা ঘোরতর সম্পর্ক আছে, ঘোরতর না পুরাটাই সম্পর্ক, ঠিক আছে, যে তাপের পার্থক্যের সাথে এন্ট্রপির একটা সম্পর্ক আছে। এখন দেখেন এইটুকু যদি আপনারা ক্লিয়ার হন তাহলে হচ্ছে আমি একটু সামনে আগাই। মনে করেন কোনো একটা জায়গায় টেম্পারেচার হচ্ছে T, ঠিক আছে, টেম্পারেচার হচ্ছে টি টেম্পারেচারে আপনার মনে করেন তাপের পার্থক্য হচ্ছে dQ, একক টেম্পারেচারে, ঠিক আছে, তাপের পার্থক্য কত বা তাপের পরিবর্তনের হার কত সেটাকেই আমরা কি বলি, সেটাকেই আমরা বলি হচ্ছে এন্ট্রপি, ঠিক আছে। এন্ট্রপির সংজ্ঞাটা কি, গাণিতিক সংজ্ঞা, গাণিতিক সংজ্ঞাটা হচ্ছে যে একক তাপমাত্রায় তাপের পরিবর্তনের যেই হার, ঠিক আছে, এটা কি তাপের পরিবর্তনের হার না, যে T তাপমাত্রায় পরিবর্তন হয় dQ, একক তাপমাত্রায় হয় dQ/T = ds, তার মানে এটা হচ্ছে আপনার এন্ট্রপির এর সংজ্ঞা। হ্যাঁ, তো এখন একটা জিনিস দেখেন, এন্ট্রপির মান যত বাড়বে, এন্ট্রপির মান বাড়া মানে কি, এন্ট্রপির মান বাড়া মানে হচ্ছে যে তাদের মধ্যে হচ্ছে যে আপনার আর কাজ করার সামর্থ্য নাই, ঠিক আছে, বা তাপের আদান প্রদান হবে না, ঠিক আছে। তার মানে এন্ট্রপি আমার যত বাড়বে, এন্ট্রপি যত বাড়বে আমার তত কাজ করার সামর্থ্য কি যাবে, কমে যাবে। আর এন্ট্রপি যত কমবে আমার তত কি কাজ করার সামর্থ্য বাড়বে, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ফেলে দিলাম, ঠিক আছে, উপর থেকে সে যখন নিচে গেল, ঠিক আছে, তখন কি হইতেছে, তখন কিন্তু তার মধ্যে এন্ট্রপি বাড়তেছে। কেন এন্ট্রপি, মানে সে আমি এটা বলতেছি, উপর থেকে নিচে গেলে তার মধ্যে এন্ট্রপি বাড়তেছে, কেন বাড়তেছে দেখেন তো, ও উপর থেকে নিচে গিয়ে ওর কিন্তু কাজ করার সামর্থ্য শেষ, ও কি আর নিচ থেকে অটোমেটিক্যালি উপরে উঠতে পারতেছে যদি না আমি কিছু দিয়ে ফোর্স দিই, পারতেছে না। তার মানে প্রকৃতিতে যত প্রাকৃতিক জিনিস আছে সব কিছুরই কি এন্ট্রপি ডে বাই ডে বাড়তেছে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস বলি আপনাকে, এই এন্ট্রপির মানের চিহ্ন আছে, ঠিক আছে। এন্ট্রপির মানটা পজিটিভ হবে কখন, যখন বস্তু তাপ গ্রহণ করবে, বস্তু তাপ যদি গ্রহণ করে, কি গ্রহণ করে, তাপ গ্রহণ করলে dQ কি হয়, পজিটিভ হবে, ঠিক আছে। আর বস্তু যদি তাপ বর্জন করে, তাহলে হচ্ছে dQ কি হবে, নেগেটিভ হবে। আর dQ পজিটিভ হওয়া মানে এন্ট্রপি পজিটিভ হওয়া, dQ নেগেটিভ হওয়া মানে এন্ট্রপি নেগেটিভ হওয়া, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু ধরেন একাধিক এন্ট্রপি আছে, একাধিক এন্ট্রপির বেলায় আপনি প্রথমে করবেন কি, এরকম চিহ্ন বসায় নেবেন, তারপর যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই হচ্ছে কি এন্ট্রপির চিহ্ন দিবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন এইটুকু বুঝলে ভাইয়া সামনের দিকে যাব। আচ্ছা, আরেকটা কনসেপ্ট বলে দিই, ওইটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে বাহির থেকে তাপের কোনো আদানও হয় না, প্রদানও হয় না, তার মানে তাপের কোনো পরিবর্তন হওয়ারই চান্স নাই বাহিরের সাথে, তার মানে সেখানে কি তাপের পরিবর্তনের মানটা কত, 0, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আপনার dQ = কত, 0। তো dQ = 0 হলে সেইখানে আপনার এন্ট্রপি কত হবে, dQ/T, তার মানে 0/T, তার মানে কত, 0। তাইলে আমরা কিন্তু এন্ট্রপি সংজ্ঞা অন্যভাবে দিতে পারি, কিভাবে দিতে পারি, যে প্রক্রিয়ায় এন্ট্রপির স্থির মান প্রদর্শন করে, এটা কি স্থির একটা মান, বা যে প্রক্রিয়ায় এন্ট্রপির মান 0 সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, যেখানে হচ্ছে এন্ট্রপির মান 0 সেটাকে আমরা কি বলবো, এন্ট্রপি বলবো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আপনারা সবাই বুঝছেন কিনা আমাকে জানান, তাহলে আমরা হচ্ছে এন্ট্রপির দ্বারা কৃত কাজ কিভাবে বের করে সেটা শিখব, ঠিক আছে। দেখি বাচ্চারা কি বলতেছেন আপনারা, এন্ট্রপি আর কাজ করার ক্ষমতা, হ্যাঁ উল্টা, ঠিক,
নীলাচলনত বৃষ্টি। আচ্ছা হ্যাঁ, তো এখন দেখেন এন্ট্রপি দ্বারা কৃত কাজ বের করব এখন আমরা। হ্যাঁ, তো মনে করেন এম ভরের একটা বস্তু আছে। কত ভরের? এম ভরের। নতুন মার্কার কিন্তু মনে করেন উল্টা করে লিখতেছি, তো এই জন্য হচ্ছে একটু পরপর কালি নিচের দিকে নেমে যাচ্ছে। এম ভরের একটা বস্তু যার আপেক্ষিক তাপ হচ্ছে এস, ঠিক আছে। তো তার হচ্ছে যে আমি তার দ্বারা হচ্ছে বস্তুর তাপমাত্রা, হ্যাঁ এখন বস্তুর তাপমাত্রা আমি কি করলাম? পরিবর্তন করলাম। কত পরিবর্তন করলাম? মনে করেন আদিতে তাপমাত্রা ছিল T1, পরবর্তীতে তাপমাত্রা হচ্ছে কত? T2। এটা হচ্ছে তার টেম্পারেচারের পরিবর্তন ঘটছে, ঠিক আছে। এম ভরের একটা বস্তু যার আপেক্ষিক তাপ এস, তার প্রাথমিক টেম্পারেচার ছিল T1, পরবর্তীতে তার টেম্পারেচার পরিবর্তিত হয়ে কি হয়েছে? T2 হয়েছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কৃত কাজ কত? ঠিক আছে, তো আপনারা ক্যালোরিমিতি থেকে একটা সূত্র দেখছিলেন কিন্তু, Q = ms ডেল থিটা, মনে আছে কিনা সবার? এখানে দেখেন টি যেহেতু ইউজ করছি ভাইয়া, তার মানে ms ডেল টি দিলাম, ঠিক আছে। তো Q = ms ডেল টি, এই কিউটা কি? গৃহীত তাপ বা বর্জিত তাপ, ক্যালোরিমিতি থেকে পড়ছেন, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে আমাদের তো এখানে কি করতে হবে? আপনার ওর যেই এন্ট্রপিটা, সেই এন্ট্রপিটা বের করব, ঠিক আছে। তো আমাদের এন্ট্রপির সূত্র কি? ds = dq/t, এটা আমাদের এন্ট্রপির সূত্র না? আর এখানে dq মানে কি? এইটাই dq এখানে, ঠিক আছে। dq সূত্র কি হবে তাহলে? ms ডেল টি, মনে করেন এটা ডেল কিউ দিলাম বা dq দিলাম, যাই দিই সমস্যা নেই। ms ডেল টি ডিভাইডেড বাই কি? টি, ঠিক আছে। তো এখন দেখেন এগুলো কিন্তু আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এন্ট্রপি, যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র আপনার টেম্পারেচারের পরিবর্তন, ঠিক আছে। তাহলে এখন জিনিসটা আমি কীভাবে বের করতে পারি? ms, ঠিক আছে। এই ডেলটির জায়গায় আমি হচ্ছে যে আপনার যদি ডিফারেন্সিয়েশন করি, মনে করেন এটা তো ডিফারেন্সিয়েশন বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন নিচ্ছি, তাহলে আমি এখানে ডি থিটা ধরবো, ডি থিটা ধরতে পারি, এখানে ডিটি ধরতে পারি। ডিটি মানে কি? টেম্পারেচারের পরিবর্তন, সেম কথাই। এখানে আপনার হচ্ছে ডিটি আসবে, এখানে টি আসলো, ঠিক আছে। তো আসার পরে এখন দেখেন dt/t, তো আমার টার্গেট হচ্ছে যে আমি এটার মান বের করব, ঠিক আছে, বা এন্ট্রপির পূর্ণাঙ্গ মান বের করব। এটা তো একটা ছোট অংশের মান, তাহলে পূর্ণাঙ্গ মান বের করতে হলে আমার কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে ms ইন্টিগ্রেশন অফ আপনার 1/t dt, এই হচ্ছে ঘটনা। তো এখন দেখেন, আচ্ছা টিটা বড় হাতে দিলাম। তো এখন দেখেন ds এর ইন্টিগ্রেশন করলে কিন্তু আমরা পাবো কি? s মানে টোটাল এন্ট্রপি পাবো, হ্যাঁ। আর হচ্ছে কি ms 1/t এর ইন্টিগ্রেশন মানে কি? লন t, আর হচ্ছে যে আপনার dt এর সাপেক্ষে করছি। তো এখানে লিমিট কত? লিমিট কিন্তু T1 থেকে T2 তে পরিবর্তন করছি, ঠিক আছে, T2 T1, এই হচ্ছে ঘটনা। তাহলে আপনার এন্ট্রপিটার মান কত আসবে? ms লন T2/T1 আসবে, ঠিক আছে, একবারে। এটা হচ্ছে লন T2 মাইনাস লন T1 আসতো, তো সেটা হচ্ছে লগের ধর্মানুসারে কি? লগ a মাইনাস লগ b মানে কি? লগ a/b। তো সেই হিসেবে ভাইয়া ডাইরেক্ট এটা লিখে ফেলছি, ঠিক আছে। তো আশা করি আপনাকে যদি কোনো একটা বস্তুর ভর দেওয়া থাকে, আপেক্ষিক তাপ দেওয়া থাকে এবং টেম্পারেচারের চেঞ্জ দেওয়া থাকে, এবং সেখান থেকে যদি আপনাকে বলে এন্ট্রপির পরিবর্তনটা বের করো, আপনি খুব সহজে এভাবে করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো সবাই বুঝছেন কিনা আমাকে জানান, তারপরে ভাইয়া পরের অংশে যাব। হ্যাঁ, সবাই বুঝলে ভাইকে জানান। জি ভাইয়া বুঝতে পারছি, একটু বলেন আমাকে। কয়জন আছেন আমার সাথে? এত কম কেন? কি ভাইয়া বুঝলাম না, বুঝছেন? অঙ্ক নিয়ে টেনশন করে না, অ্যাসাইনমেন্ট সলভ করে দিব, সমস্যা নেই। আমরা একটু বুঝে একটু পরে দেখবেন অ্যাসাইনমেন্ট অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন ভাইয়া হচ্ছে যে আপনাদেরকে আরেকটু দেখাই। এখন দেখেন এটা তো হচ্ছে যে আমাকে এই টাইপের দিয়ে দিলে আমি কিভাবে সলভ করব, ঠিক আছে। এখন একটু আগে ভাইয়া কি বললাম যে ঘটনা দুই রকম হইতে পারে। একটা হইতে পারে কি? প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর একটা হইতে পারে কি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ঠিক আছে। কি কি প্রক্রিয়া হতে পারে? দুইটা প্রক্রিয়া, একটা প্রত্যাবর্তী, একটা অপ্রত্যাবর্তী। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? যেই প্রক্রিয়া আগের জায়গায় আবার ব্যাক করে আসবে, যেখান থেকে স্টার্ট করবে, যাওয়ার পরে আবার সেই জায়গায় ব্যাক করে আসবে, সেটাকে আমরা বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া, যেখানে প্রত্যেকটা ধাপে ধাপে কাজের মান সমান ও বিপরীত হবে, ঠিক আছে। আর হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি হবে? আগের জায়গায় ব্যাক করবে না, ঠিক আছে, মানে একমুখী। হ্যাঁ, তো এখন প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা উদাহরণ আছে আপনাদের বইতে, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন। কি? কার্নো ইঞ্জিন। একটু পরে ভাইয়া ওটা নিয়ে বলবো, তার আগে একটু বলে যাই, প্রত্যাবর্তী প্রক্রিয়া নিয়ে একটু আলোচনা করে যাই। হ্যাঁ, প্রত্যাবর্তী। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটা মূল উদাহরণ কি? কার্নো ইঞ্জিন। হ্যাঁ, তো কার্নো ইঞ্জিনের ঘটনাটা কি? আপনারা সবাই জানেন কার্নো ইঞ্জিনের একটা গ্রাফ আছে। সেই গ্রাফটা যদি আমি আঁকি, গ্রাফটা হচ্ছে এমন, এই যে পিভি একটা গ্রাফ, ঠিক আছে, যেখানে কি হয়? প্রথমে হচ্ছে সমষ্ণ প্রসারণ, তারপরে কি হয়? রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে কি হয়? সমষ্ণ সংকোচন,
ঠিক আছে। তারপরে কি হয়, রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে। মনে করেন এ, এটা হচ্ছে P1V1, এটা হচ্ছে বি P2V2, এটা হচ্ছে সি P3V3, আর এটা হচ্ছে যে ডি পয়েন্ট, ভাইয়ার চিত্র খুবই খারাপ হয়েছে, P4D4, ঠিক আছে। তো এখন দেখেন এই প্রক্রিয়াটাকে কেন প্রত্যাবর্তী বলতেছি, দেখেন ও এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে গেছে, তারপর আবার এই পয়েন্টে ফেরত গেছেন আলটিমেটলি ঘুরে ঘুরে, ঠিক আছে। তো এখানে কয়টা ধাপ আছে, 4টা ধাপ আছে, ঠিক আছে। তো এখন মনে করেন আমাকে যদি বলে যে প্রত্যাবর্তী প্রক্রিয়া, কোনো একটা প্রক্রিয়া প্রত্যাবর্তী, সেখানে এন্ট্রপির পরিবর্তন কত, যেহেতু এন্ট্রপি নিয়ে পড়তেছি এখন, তো এন্ট্রপির মানটা কত আসবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এন্ট্রপির মানটা বের করব। তো এখন দেখেন আমরা প্রথমে কি জানি যে একটা কার্নো ইঞ্জিনে এই যে প্রথম পার্টটা, এটা কি নির্দেশ করে, এটা নির্দেশ করে যে সমষ্ণ প্রসারণ, ঠিক আছে। কি প্রসারণ, সমষ্ণ প্রসারণ। তো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে কি হয়, একটা বস্তু আমরা কি জানি সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে, যে সেখানে আপনি তাপ দিবেন, খুব ধীরে ধীরে তাপ দিবেন, এমনভাবে তাপ দিবেন যাতে সিস্টেমের ভিতরের যে অভ্যন্তরীণ শক্তি সেটা না বাড়ে, ঠিক আছে। সিস্টেমের ভিতরে অভ্যন্তরীণ শক্তি বাড়বে না, তার মানে ডিইউ এর মান কত হবে, 0 হবে, ঠিক আছে। তার মানে আমরা কি জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ, তার মানে ডিইউ এর মান 0, তার মানে হচ্ছে 0 প্লাস ডিডব্লিউ। তার মানে আপনি যে পরিমাণ তাপ দিবেন তাকে সমষ্ণ প্রক্রিয়ায় পুরাটাই কিসে হয়ে যাবে, কাজে রূপান্তরিত হয়ে যাবে, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। তো এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি কি করলেন, ওকে তাপ দিলেন, ঠিক আছে, তাপ দিচ্ছেন। তো তাপ দেওয়া মানে কি, সে কি তাপটা গ্রহণ করছে না, তার মানে সিস্টেম কি করছে, তাপের গ্রহণ করছে, তার মানে ওর Q1টা কি হবে, পজিটিভ হবে। একটা জিনিস মাথায় রাখেন, আমি কিন্তু এখন কি বের করব, আমি কিন্তু এই অংশের জন্য ওর যে এন্ট্রপিটা সেটা বের করব। মনে করেন এন্ট্রপিটা হচ্ছে S1, ঠিক আছে। S1 ইকুয়াল টু কি, dQ/T, এটা আমরা অলরেডি জানি, হ্যাঁ। তো ওর ক্ষেত্রে যে তাপের পরিবর্তনটা হয়েছে সেটা মনে করেন Q1, ঠিক আছে, Q1। আর Q1টা এখানে কি হবে, পজিটিভ হবে। কেন হবে, ভাইয়া একটু আগেই বলছি যে তাপের যখন গ্রহণ করবে তখন হচ্ছে এটাকে আমরা কি লিখবো, পজিটিভ লিখবো। তার মানে প্রথম ক্ষেত্রে তার যে এন্ট্রপির পরিবর্তন সেটা হচ্ছে Q1/T, ঠিক আছে। এখন মনে করেন বিসি অংশে যাই, বিসি অংশটা কি, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণটা আমরা কি জানতাম, যে এমন একটা জায়গায়, নামেই দেখেন পরিচয়, রুদ্ধতাপীয় মানে হচ্ছে তাপের কোনো পরিবর্তন হবে না, সেখানে কি হবে না, তাপের আদান প্রদান হবে না, ঠিক আছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয় না, ডিকিউ ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে। ডিকিউ ইকুয়াল টু 0 হওয়া মানে কি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাই এটা মান যদি 0 হয় তার মানে কি ডিইউ প্লাস ডিডব্লিউ, তার মানে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ, এরকম আসে। এগুলো আমাদের এখন প্রয়োজন নেই, এটা একটু পরে ভাইয়া বলবো হয়তো, হ্যাঁ। তো এখন আমার যেটা দরকার এন্ট্রপির পরিবর্তন। এন্ট্রপির পরিবর্তন জানতে হলে কি পরিমাণ তাপ গ্রহণ করছে সেটা জানতে হবে। এখন এখানে তাপ গ্রহণ করার পরিমাণ কত, 0। তো 0 যদি হয় তাহলে S2 কত আসবে, আপনার S2 আসবে হচ্ছে Q2 এর মান কত, 0 ডিভাইডেড বাই T, তার মানে হচ্ছে এখানে এন্ট্রপির মান 0। তারপরে দেখেন এই সি থেকে ডি অংশে যখন গেছে তখন মনে করেন এন্ট্রপির পরিবর্তন S3। তো সি থেকে যখন ডি অংশে গেছে তখন এটা কি, সমষ্ণ সংকোচন। কি, সমষ্ণ সংকোচন। একটা জিনিসকে প্রসারিত করতে হইলে তাকে আমার তাপ দিতে হয়, আর তাকে যদি সংকুচিত করতে হয় তাহলে কি করতে হবে, তার থেকে তাপ নিয়ে নিতে হবে। তার থেকে তাপ নিয়ে মানে কি, মানে হচ্ছে সে তাপের বর্জন করতেছে। আর তাপের বর্জন, হ্যালো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। দেখা যাইতেছে ভাইয়ার মাঝখানে নেটওয়ার্কের প্রবলেম হতে আপনার আমার এটা কেটে গেছিল, মাত্র খেয়াল করলাম। দেখা যাচ্ছে, ভাইয়াকে একটু জানান তাড়াতাড়ি। ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো, আধা ঘন্টা ক্লাস হয়েছিল ভাই, বন্ধ হয়ে গেছে আবার। আচ্ছা আপনারা একটু দেখেন, আমি তাড়াতাড়ি এটা একটু করাই কারণ সিলেবাস অনেক। তো এখন দেখেন প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হলো জিনিসটা, আমি যদি তারপরে সবগুলোকে যোগ করি আমার আলটিমেটলি কি আসলো, 0 আসলো। কার মান 0 আসলো, এন্ট্রপির মান 0 আসলো। তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপির মান কিভাবে হিসাব করতে হয় আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলছেন, এটা আমি আশা করি, ঠিক আছে। তো এখন মনে করেন আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে যাব। সবাই কি চলে আসছেন? আজকে আপনার মনে করেন আজকে একটা কিছু হয়েছে, লাখ খারাপ। কোথায় ভাইয়ারা বুঝছেন না? তাহলে ভাইয়া এই জায়গাটা ভাইয়া মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে আমরা একটু তাড়াতাড়ি করি, অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন একটু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া দেখবো, কেমন? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কিভাবে হয় একটু দেখবো, আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন কারণ এখানে একটু তাড়াতাড়ি করবো সব, হ্যাঁ। তো এখন অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হবে দেখেন,
আমরা জানি যে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি করে না, ব্যাক করে না। হ্যাঁ, তাহলে মনে করেন একটা বস্তু আছে যার টেম্পারেচার হচ্ছে T1, সে হচ্ছে যে টেম্পারেচার পরিবর্তন করে কত হইলো, T2 হইলো। তাপের সঞ্চালন কি কোন দিক থেকে কোন দিকে হইলো, উষ্ণ থেকে শীতলের দিকে হইলো। ঠিক আছে, এখন সে তো আর ওখান থেকে গিয়ে ব্যাক করবে না। ঠিক আছে, তার মানে তাপের চেঞ্জটা, তাপমাত্রা পরিবর্তনটা কোন দিকে হয়েছে, এদিক থেকে এদিকে হয়েছে, উষ্ণ থেকে শীতলের দিকে। ঠিক আছে, তো এখন দেখেন ওর ক্ষেত্রে যদি চিন্তা করি, ও কি করছে, প্রথমে কি করছে, ওর অবস্থা মানে একই বস্তু। তো প্রথমে এই যে একটা বস্তু এটা, আরেকটা বস্তু এটা। ঠিক আছে, প্রথম বস্তু টেম্পারেচার T1, পরের বস্তু টেম্পারেচার T2, প্রথমটা উষ্ণ পরেরটা শীতল, উষ্ণ থেকে শীতলের দিকে টেম্পারেচার গেছে। তো প্রথম বস্তুর ক্ষেত্রে কি হয়েছে, প্রথম বস্তুর ক্ষেত্রে সে হচ্ছে টেম্পারেচার হারাইছে। কি পরিমাণ টেম্পারেচার হারাইছে, আমি ধরে নিলাম ডিকিউ পরিমাণ, সরি টেম্পারেচার না, তাপ হারাইছে। কি পরিমাণ তাপ হারাইছে, সেটা হচ্ছে ডিকিউ পরিমাণ। তো তাপ যেহেতু হারায়, তাপ হারাইলে সেটাকে আমরা কি বলি, নেগেটিভ বলি। আর ও কি করছে, তাপটা গ্রহণ করছে না, ও তাপ গ্রহণ করছে, তার মানে ওর তাপটা কত, পজিটিভ। ঠিক আছে, তো এখন একটা জিনিস দেখেন, ওর ক্ষেত্রে আমার যখন এন্ট্রপি বের করতে বলবে, ওর ক্ষেত্রে আমার এন্ট্রপি কত আসবে, S1 = -dQ/T1। ঠিক আছে, আর ওর ক্ষেত্রে কত আসবে, S2 = dQ/T2। ঠিক আছে, দুইজনের ক্ষেত্রে ডিকিউ সেম। কেন ডিকিউ সেম, ডিকিউ সেম কারণ হচ্ছে ও যে পরিমাণ ছাড়বে ও সেই পরিমাণে কি গ্রহণ করবে। তাহলে ওদের টোটাল যে এন্ট্রপিটা সেটা কত, টোটাল এন্ট্রপিটা হচ্ছে S = S1 + S2। তাহলে কত আসলো, -dQ/T1 + dQ/T2। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ঘটনা। হ্যাঁ, তো এই ঘটনা যদি হয়, আমি দুই জায়গা থেকে ডিকিউটা কমন নিই, দুই জায়গা থেকে যদি ডিকিউ কমন নিই, তাহলে কি আসতেছে, 1/T2 - 1/T1। হ্যাঁ, তো এখন দেখেন, আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে এটা উষ্ণ, এটা শীতল। তার মানে কি, T1 ইজ গ্রেটার দেন কত, T2। এটা কিন্তু আমরা অলরেডি জানি। হ্যাঁ, T1 ইজ গ্রেটার দেন T2। তো একটা জিনিস বলেন, দেখেন 1/T1 বড় হবে নাকি 1/T2 বড় হবে? সবাই আমাকে একটু জানান তো, কোনটা বড় হবে কোনটা ছোট হবে? ভাইয়া দেখতেছি, কোনটা বড় হবে কোনটা ছোট হবে, সবাই জানান দেখি। হ্যাঁ, ঠিক আছে, এই যে দেখেন, এইটা ছোট হবে আর এইটা বড় হবে। কারণ কি, দেখেন একই জিনিসকে যদি আমি একটা বড় জিনিস মনে করেন, একটা সংখ্যা আছে 1, 1 রে যদি আমি 10 দিয়ে ভাগ করি সেটা বড় হবে, নাকি 1 রে আমি 11 দিয়ে ভাগ করলে সেটা বড় হবে? 1 কে 10 দিয়ে ভাগ করলে অবশ্যই এটা বড় হবে। ঠিক আছে, কারণ একই জিনিসকে আমি কম সংখ্যক ভাগ করতেছি এখানে, আর একই জিনিসকে বেশি সংখ্যক ভাগ করতেছি এখানে। তার মানে এইটা যদি আপনার T1 হয়, এটা যদি T1 হয় আর এটা যদি T2 হয়, তাহলে কি অবশ্যই 1/T2টা হচ্ছে 1/T1 থেকে বড় হবে। তার মানে কি 1/T2টা 1/T1 থেকে কি হচ্ছে, বড় হচ্ছে। তাহলে 1/T2 যদি 1/T1 থেকে বড় হয় এবং এদের বিয়োগফল হয়, বিয়োগফলটা কি আসবে, পজিটিভ আসবে না? তার মানে এই দুইজনের মনে করেন বিয়োগফলটা হচ্ছে যে x, ধরেন x। ঠিক আছে, তো এক্সটা কি পজিটিভ। তার মানে আপনার এই যে S বা এন্ট্রপি, এই এন্ট্রপির মানটা এখানে কি আসতেছে, টোটালটা কি পজিটিভ আসতেছে না? তার মানে বস্তুটার কি হচ্ছে, অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি কি হয়, সবসময় পজিটিভ হয়। তার মানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ধীরে ধীরে কি হয়, এন্ট্রপির মান পজিটিভ হওয়া মানে কি, এন্ট্রপির মান হচ্ছে যে তার শক্তি রূপান্তরের অক্ষমতা বাড়তেছে। ঠিক আছে, তার মানে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি হচ্ছে, দেখাচ্ছে যে যে সকল বস্তু অপ্রত্যাবর্তী তারা ধীরে ধীরে কাজ করার সামর্থ্য তাদের নাই হয়ে যাচ্ছে, বা তাদের ধীরে ধীরে শক্তি কমে যাচ্ছে, তারা ভবিষ্যতে কাজ করতে পারবে না। ঠিক আছে, তার মানে ভাইয়া কিন্তু বলছি সকল প্রাকৃতিক জিনিসই কি অপ্রত্যাবর্তী জিনিস মানে শো করে। ঠিক আছে, যেমন ধরেন এই যে উপর থেকে যখন একটা বস্তুকে আমি নিচে ফেলে দিচ্ছি, সে যখন নিচে গেল তখন কি ধীরে ধীরে তার কি এন্ট্রপি কি হয়, বাড়ে। এন্ট্রপি বাড়ার ফলে একটা পর্যায়ে গিয়ে সে যখন নিচে পড়ে তখন আর তার কোনো কাজ করার সামর্থ্য থাকে না, সে আর উপরে উঠতে পারে না। ঠিক আছে, তো এই হচ্ছে মনে করেন এটার একটা উদাহরণ। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির মান কি হয়, সব সময় বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, আচ্ছা আসেন, আমাদের মোটামুটি কয়ের জন্য যত ইনফরমেশন দরকার ছিল দিয়ে ফেলছি। এখন দেখেন আপনাদের কয়ের উত্তরটা ভাইয়া করে দিই। ঠিক আছে, কয়ের প্রশ্নটা কি ছিল, কয়ের প্রশ্নটা ছিল হচ্ছে এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখো। এন্ট্রপির মাধ্যমে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র লিখো। এখন দ্বিতীয় সূত্রটা কি ছিল, দ্বিতীয় সূত্র ছিল যে বাহ্যিক কোনো যন্ত্র ছাড়া, ঠিক আছে, বাহ্যিক কোনো যন্ত্র ছাড়া নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ পরিবহন করা অসম্ভব বা সম্ভব নয়। ঠিক আছে, সম্ভব নয়।
আপনারা সূত্রগুলো দেখবেন, এটা ভাইয়া কেলভিনের সূত্র যেটা সেটা বলছি, ঠিক আছে, বা কার সূত্র, ক্লসিয়াসের সূত্র যেটা সেটা বলছি, ঠিক আছে। বইয়ের মধ্যে অনেকগুলো সূত্র আছে, তো ক্লসিয়াসের সূত্রটা আমার সবথেকে সহজ মনে হয়েছে, তো আমি এটাই বলছি, ঠিক আছে, যে বাহ্যিকভাবে কোনো যন্ত্র ছাড়া বা বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ ছাড়া নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপ পরিবহন করা সম্ভব নয়, ঠিক আছে। এটা বইতে আপনারা দেখবেন, এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তো এখন আমরা এন্ট্রপির সূত্রটা কিভাবে বলবো? এন্ট্রপির সূত্রটা সহজ করে ভাই বলি, তারপরে ভাই মিলাই দিচ্ছি এই দুইটা। হ্যাঁ, এন্ট্রপির একটা সহজ সুন্দর আমি খুঁজে বের করছি, সেটা হচ্ছে যে আপনাদের প্রকৃতির, লিখে দিচ্ছি, প্রকৃতির সকল স্বতঃস্ফূর্ত ঘটনা, সকল স্বতঃস্ফূর্ত ঘটনার এন্ট্রপির মান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পায় বা মনে করেন স্থির থাকে, ঠিক আছে, স্থির থাকে, কখনো হ্রাস পায় না। কখনো কি হয় না? কখনো হ্রাস পায় না। এন্ট্রপির মান কি? জিরো হয় বা বৃদ্ধি হয়, কিন্তু কখনো কি হয় না? হ্রাস পায় না। কোন ক্ষেত্রে? এটা হচ্ছে প্রকৃতির সকল স্বতঃস্ফূর্ত ঘটনায়। আর ভাইয়া কিন্তু এতক্ষণ বলছি যে সকল স্বতঃস্ফূর্ত ঘটনায় কি অপ্রত্যাবর্তী ঘটনা, আর অপ্রত্যাবর্তী ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রপির মানটা এখানে বের করছি, ঠিক আছে। এন্ট্রপির মানটা কি হয়? সবসময় পজিটিভ আসে, তার মানে সবসময় এন্ট্রপিটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা ভাই, স্থির থাকে বললেন যে ওই যে মনে করেন যে স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা বস্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া আছে, তার মানটা কত? সুস্থির। তো তার জন্য আমি শুধুমাত্র স্থির কথাটা লিখছি, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা। এখন এটার সাথে এটা একটু মিলাই দিই, ঠিক আছে, না মিলাইলে তো আবার হচ্ছে না। এটা কি বলছে? নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রা নেওয়া যাবে না উইদাউট এনি মেশিন, বাইরের থেকে কোনো মেশিন না আনলে তাইলে এটা করতে পারবো না, ঠিক আছে। আর এটা কি বলতেছে? এটার ক্ষেত্রে দেখেন কথা সেম। এটা কিন্তু বলতেছে সকল স্বতঃস্ফূর্ত ঘটনাই হচ্ছে কি ধীরে ধীরে অক্ষম হয়ে যাবে যদি না তাকে আমি বাহির থেকে আবার একটা ফোর্স দেই। কথা কি বুঝছেন? বা বাহির থেকে আমি তাকে যদি কাজ না করাই, মনে করেন একটা বস্তু নিচে পড়ছে, তাকে যদি আমি ঠেইলে আবার উপরে না উঠাই, সে তো অটোমেটিক্যালি উঠবে না, তাই না? দেখেন এটার কথা আর এটার কথা কিন্তু সেম। এটা কি বলছে? যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় আমি কোনো তাপ পরিবহন করতে পারবো না যদি না আমি বাহির থেকে কোনো যন্ত্র আনি বা বাহির থেকে কোনো শক্তি না দিই, ঠিক আছে। আর এটা কি বলছে? এটা বলছে যে প্রত্যেকটা বস্তুরই কি হবে? এন্ট্রপির মান ধীরে ধীরে বাড়তে থাকবে, স্বতঃস্ফূর্ত সকল ঘটনা এন্ট্রপির মান ধীরে ধীরে বাড়তে থাকবে এবং একটা পর্যায়ে সে কাজ করতে পারবে না। এই যে কথা কিন্তু সেম, ঠিক আছে, কথাটা সেম। আমরা জাস্ট একটু ঘুরায় বলছি। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই যদি এটা বুঝতে পারেন আমাকে জানান, তাইলে আমি পরের অংশটায় চলে যাব। কই দেখি, বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড, যারা বুঝতে পারছেন। আচ্ছা, এই কয়ের সেকেন্ড অংশটা একবার বলি। হ্যাঁ, কয়ের হচ্ছে, এটা হচ্ছে কোন অংশ? প্রথম অংশ, ঠিক আছে। কয়ের দ্বিতীয় অংশটা এখন ভাইয়া বলতেছি। কয়ের দ্বিতীয় অংশটা হচ্ছে যে তিনটা প্রক্রিয়ায় তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বাড়বে নাকি হ্রাস পাবে সেটা বলেন। হ্যাঁ, তিনটা প্রক্রিয়া কি? একটা প্রক্রিয়া হচ্ছে পরিবহন প্রক্রিয়া, আরেকটা হচ্ছে পরিচলন প্রক্রিয়া, আরেকটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়া, ঠিক আছে, বিকিরণ প্রক্রিয়া। হ্যাঁ, এখন পরিবহন প্রক্রিয়ায় কি হয়? এক সাইড দিয়ে যদি আমি তাপ দেই, কোনাগুলা স্থানান্তর হবে না, কিন্তু মনে করেন লোহার এক পাশে আমি তাপ দিলাম, হ্যাঁ, এখান দিয়ে আমি মোমবাতি জ্বালাইছি, তো মোমবাতি জ্বালানোর পরে এখান থেকে কোনো কণা কিন্তু স্থান পরিবর্তন করে এখানে যাবে না, এখান থেকে একটা কোণা থেকে আরেকটা কোণায় তাপের ট্রান্সফার হবে এবং একটা পর্যায়ে এই জায়গাটা কি হবে? গরম হবে। তো যে প্রক্রিয়ায় কোণার স্থানান্তর ছাড়াই তাপ পরিবহন ঘটে সেটাকে আমরা কি বলি? পরিবহন প্রক্রিয়া বলি, ঠিক আছে। যে প্রক্রিয়ায় পরিচলনটা কই দেখেন? পরিচলনটা দেখেন হচ্ছে যে মনে করেন চুলার মধ্যে যে আমরা পানি গরম করি না, পানি গরম করলে দেখেন না ফুটতেছে পানিটা যদি ভালোভাবে খেয়াল করেন, কোনো যদি আপনারা স্বচ্ছ একটা পাতিলের মধ্যে পানি গরম করতে পারেন, তাহলে দেখবেন যে নিচের পানিগুলা গরম হয়ে উপরের দিকে উঠে, ঠিক আছে, নিচের পানিগুলা গরম হয়ে উপরের দিকে উঠে আর উপরেরগুলা কোন দিকে আসে? নিচের দিকে নামে। এই যে প্রক্রিয়া বা তরল পদার্থের মধ্যে যে প্রক্রিয়া, দেখেন তো এখান থেকে নিচের কণাটা উপরে চলে গেল না, তার মানে যে প্রক্রিয়ায় কণার স্থানান্তরের মাধ্যমে তাপের বা তাপমাত্রার পরিবর্তন ঘটে বা তাপের চেঞ্জ ঘটে বা তাপের আদান প্রদান ঘটে, সেখানে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? পরিচলন প্রক্রিয়া, ঠিক আছে। আর বিকিরণ প্রক্রিয়া কি? মাধ্যমের কোনো অস্তিত্বেরই প্রয়োজন নাই, ঠিক আছে, মাধ্যমের বা কোনো কণার অস্তিত্বের প্রয়োজন নেই, এমনিতেই তাপের পরিবহন যেখানে ঘটে সেটাকে বলে কি? বিকিরণ বলে, ঠিক আছে। এই তিনটা প্রক্রিয়ার মধ্যে একটা প্রক্রিয়াও কিন্তু মানব সৃষ্ট না, সবগুলোই কি? স্বতঃস্ফূর্ত ঘটনা, যে তাপ দিলেই এরকম ঘটবে, এটা কিন্তু স্বতঃস্ফূর্ত। আমি চাইলেও কিন্তু পরিবহনের মধ্যে কণা স্থানান্তর করে করতে পারবো না, ঠিক আছে। তাইলে এখন আপনাকে যদি বলে যে এই তিন প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপি বাড়বে না কমবে,
আপনি প্রথমেই কি বলবেন, এই 3 প্রক্রিয়ার সংজ্ঞা দিবেন, ঠিক আছে। তারপরে বলবেন কি 3টা প্রক্রিয়া কি প্রাকৃতিক ব্যাপার স্যাপার, ঠিক আছে। আর প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত ঘটনা, আর প্রাকৃতিক বা স্বতঃস্ফূর্ত ঘটনাগুলোকে আমরা কি বলি, অপ্রত্যাবর্তী ঘটনা। এবং অপ্রত্যাবর্তী ঘটনা বলার পরে আপনি করবেন কি এরকম ধরবেন, ঠিক আছে, যে কোনো একটা বলবেন, ঠিক আছে। অপ্রত্যাবর্তী ঘটনার ক্ষেত্রে এই যে দেখেন তার যে এন্ট্রপি বাড়ে, মানে এন্ট্রপিটা যে পজিটিভ হয় বা এন্ট্রপি যে ক্রমান্বয়ে বাড়ে, সেটা তো প্রুফটা আমরা এখানেই দেখে ফেলছি, ঠিক আছে। এই প্রুফটা দেখাই দিবেন, তারপর কাজ শেষ, ঠিক আছে। আপনাকে কি বলছে, 3টা প্রক্রিয়াতেই যে এন্ট্রপির মান বৃদ্ধি পাবে সেটা দেখাইতে বলছে। তো 3টা প্রক্রিয়ায় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এটা প্রমাণ করবেন প্রথমে সংজ্ঞাগুলা দিয়ে, তারপরে বলবেন অপ্রত্যাবর্তী, তারপরে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় যে আপনার এন্ট্রপি বাড়ে, এটা হচ্ছে সেই প্রুফটা। সবাই যেহেতু বলছেন প্রুফটা বুঝছেন, এই প্রুফটা দিয়ে দিবেন। তারপরে বলবেন অতএব বলা যায় যে 3টি প্রক্রিয়াতে কি হয়, এন্ট্রপির মান বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আমাকে বলেন। কোথায় বাচ্চারা, ভাইয়া দেখতেছি না কেন, বুঝেন নাই? আপনাদের কমেন্টগুলো আসতেছে না কেন? বুঝা গেছে ভাইয়া, ওকে ভাইয়া, ঠিক আছে ভাইয়া, এগিয়ে যাই। হ্যাঁ, তো এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার প্রথম ব্যাপারটা। হ্যাঁ, তো এখন দেখেন আপনাদের এখানে কোশ্চেনগুলো খুব অগোছালোভাবে দিছে। আমি আশা করি আপনারা ক নম্বর প্রশ্নটা পুরোপুরিভাবে বুঝতে পারছেন যে কিভাবে করবেন, ঠিক আছে। তো যেহেতু আমরা এন্ট্রপিটা পড়ে ফেলছি ভাইয়া, সেহেতু হচ্ছে আপনার এন্ট্রপি রিলেটেড অঙ্কটা আগে যাই আবার। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ও নম্বরে যাই। ক এর পরে কোনটা গেলাম, ব্যাঙের, ঠিক আছে। বলছে যে কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি লেখার চিত্রের সাহায্যে অঙ্কন করে বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো, ঠিক আছে। কি বলছে, কার্নোট চক্রকে, হ্যাঁ কার্নোট চক্রকে, আচ্ছা না লিখি, কার্নোট চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপি, তাপমাত্রা ভার্সেস এন্ট্রপি, এন্ট্রপিকে কি এস দ্বারা প্রকাশ করি, লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো, লেখচিত্র আঁকতে হবে, ঠিক আছে। তারপরে বলছে কি এবং এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো, তার মানে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে ভাইয়া একটু বলে নিই যে কার্নোচক্র কি। কার্নোচক্রটা আসলে কি, বিজ্ঞানী সাদি ছিলেন, তিনি হচ্ছে যে একটা আদর্শ ইঞ্জিন চিন্তা করছেন, ঠিক আছে। যে যত তাপ গ্রহণ করবে তার ম্যাক্সিমামই তাপ কাজে পরিণত করবে, বাকিটা হচ্ছে কি প্রকৃতিতে ছেড়ে দিবে। মানে হচ্ছে সেখানে কোনো শক্তির অপচয় হবে না বা ক্ষয় হবে না, যা নিবে তাই ফেরত দিবে সব পুরাটাই, ঠিক আছে। তো ওই ইঞ্জিনটাকে, ওই যে ইঞ্জিনটা সে কল্পনা করছে, এই অলিক ইঞ্জিনটাকে আমরা বলি কি কার্নো ইঞ্জিন। হ্যাঁ, তো কার্নো ইঞ্জিন যেই প্রক্রিয়ার মাধ্যমে এই যে এই কাজগুলো সম্পন্ন করে, সেই প্রক্রিয়াকে একটা চক্র দ্বারা দেখানো হয়, সেটাকে বলে কার্নো চক্র। ভাইয়া একটু আগে আপনাদেরকে কার্নো চক্রটা দেখাইছিলাম। আচ্ছা, কার্নো ইঞ্জিনটা ভাইয়া একটু বলে দিই। মনে করেন একটা তাপীয় উৎস থাকে, ঠিক আছে, যে উৎস টেম্পারেচার যদি T1 থাকে, আজীবনই T1 থাকবে। আপনি এখান থেকে নিতে থাকেন কিন্তু তার টেম্পারেচার কি থাকবে, T1ই থাকবে। তারপরে কি থাকবে, একটা উৎস, তো আরেকটা হচ্ছে মনে করেন সোর্স, আরেকটা হচ্ছে সিঙ্ক থাকবে। সিঙ্কের বাংলা কি, সিঙ্কের বাংলা হচ্ছে তাপ যেখানে বর্জন করবে, ঠিক আছে। সিঙ্কের বাংলা হচ্ছে বর্জন করা। হ্যাঁ, তো হচ্ছে যে এখানে হচ্ছে যে যেখানে বর্জন করবে সেই জায়গাটার মধ্যেও যেই টেম্পারেচার, সেটা তো T2 আগে থেকেই ধরে নিলাম। তো T2 যেহেতু, সেই T2টা আজীবন সেম থাকবে। এই T2তে আপনি যত খুশি তাপ দেন, সে তাপমাত্রা কি হবে না, বাড়বেও না কমবেও না, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু উৎসের টেম্পারেচার সবসময় বর্জনের টেম্পারেচারের থেকে কি হয়, বেশি থাকে। আর মাঝখানে এমন একটা জায়গা নেবেন যেটা হচ্ছে কোনো তাপের আদানও হবে না, প্রদানও হবে না, বা একটা অন্তরক জায়গা। হ্যাঁ, একটা কি অন্তরক আসন। হ্যাঁ, তো এখন মনে করেন আপনার কি আছে, আপনার একটা বস্তু আছে। হ্যাঁ, বস্তুটা হচ্ছে এরকম একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন আছে এবং সিলিন্ডারের ভিতরে আদর্শ গ্যাস আছে। তো গ্যাসের ধর্ম কি, আমি যখন ওকে আইনা এখানে বসাবো, যখন আমি এখানে বসাবো, তখন ও কি এই T1 থেকে কি টেম্পারেচার বা এই উৎস থেকে টেম্পারেচার তাপ গ্রহণ করবে না। তাপ যখন গ্রহণ করবে তখন তার ভিতরে টেম্পারেচার কি বৃদ্ধি পাবে না, বৃদ্ধি পেতে পেতে একটা সময় কি হবে, এই T1 এর সমান হবে, ঠিক আছে। তো সমান যখন হবে তখন কি হবে দেখেন তো, এখানে যেহেতু T1, আর এখানে কোন প্রক্রিয়ায় এটা তাপের বৃদ্ধি ঘটবে, সমষ্ণ প্রক্রিয়া। কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় যখন তাপের বৃদ্ধি ঘটবে তার ভিতরে, ঠিক আছে, তার ভিতরে কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় না। যে পরিমাণ তাপ সে গ্রহণ করবে পুরাটাই কাজে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। পুরাটা কিসে পরিণত হবে, সমষ্ণ প্রক্রিয়ায় কাজে পরিণত হবে। তো কাজে যদি পরিণত হয় তার মানে কাজ করাইতে হবে। এখানে আমি যদি কাজ না করাই তাহলে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি না পাওয়ার জন্য আমার কি করতে হবে, যা পাবো তাই কাজ করাইতে হবে। তার মানে এখানে কাজটা কি হবে, পিস্টন আছে না, পিস্টনটাকে সে উপরের দিকে ঠেলা দিবে, ঠিক আছে, বা
পিস্টনটা উপরের দিকে উঠে যাবে। তো একটা জিনিস চিন্তা করেন, সিলিন্ডারের পিস্টন যদি আদি অবস্থান থেকে উপরে চলে যায়, আগে তো ভলিউম ছিল এইটুকু V1, তাহলে আদি থেকে আরও যদি উপরে চলে যায় তাহলে কি ভলিউম চেঞ্জ হয়ে যাবে না, V2 হয়ে যাবে না? তার মানে কি আয়তনের পরিবর্তন হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর আয়তনের পরিবর্তন হওয়ার কারণ কি? কারণ হচ্ছে ভিতর থেকে একটা প্রেসার পাইতেছে সে, ঠিক আছে? তার উপর একটা প্রেসার প্রযুক্ত হচ্ছে, যে প্রেসারের কারণে এই সিলিন্ডারটা উপরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? আর প্রেসারটা কেন আসতেছে? কারণ তাপের ফলে হচ্ছে অণুগুলা দূরে দূরে চলে যাচ্ছে, তার ফলে হচ্ছে পিস্টনের উপর প্রেসার দিতেছে, প্রেসার দেওয়ার ফলে বা প্রেসার বৃদ্ধি পাইছে। আদি প্রেসার যদি P1 হয়, পরের প্রেসারটা হয়েছে P2 যখন তাপ গ্রহণ করছে, তারপরে আপনার কি হলো, আয়তনটা V1 থেকে V2 হয়ে গেল, ঠিক আছে? তো এখন দেখেন এই কথাটা যে ভাই বললাম না, এটা কোন জায়গার ঘটনা? এটা হচ্ছে এই জায়গার ঘটনা। এই জায়গায় যখন এই সিলিন্ডারটা থাকবে তখন এই ঘটনাটা ঘটবে। তো ভাইয়া এই ঘটনাটার একটা চিত্র আঁকতে থাকি এখানে, হ্যাঁ? এটা কোন প্রক্রিয়া হয়েছে? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কি হয়েছে? বস্তুটা প্রসারণ হয়েছে না? তাহলে মনে করেন এটা হচ্ছে আপনার সেই আদি অবস্থান, এ অবস্থান, তাতে আপনার আদিতে প্রেসার ছিল P1, ঠিক আছে? আদিতে প্রেসার কত ছিল? P1, এবং আদিতে আয়তন কত ছিল? V1, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি V1, তো মনে করেন এদিকে V1 ধরলাম, আর এদিকে হচ্ছে এদিকে V ধরলাম, আর এদিকে P ধরলাম, ঠিক আছে? তো এখন দেখেন আমরা এখান থেকে কি দেখতে পাইতেছি, যখন আদি অবস্থান থেকে যখন তাপমাত্রা গ্রহণ করছে, ঠিক আছে, এখানে টেম্পারেচার যখন গ্রহণ করছে, এখানে সে যখন টেম্পারেচারটা গ্রহণ করছে তখন তার কি হয়েছে? P থেকে প্রেসার P2 হয়ে গেছে, এবং V1 থেকে আয়তন কি হয়ে গেছে? V2 হয়ে গেছে, ঠিক আছে? তারপরে দেখেন P আর V দুইটাই কি, P কি হয়েছে? P কি বাড়ছে না কমছে? আর V কি বাড়ছে না কমছে? এটা আমাকে একটু বলেন তো সবাই। P কি বাড়ে না কমে এবং V কি বাড়ে না কমে? এটা একটু সবাই আমাকে বলেন দেখি, আমরা এই রিলেটেড ইয়ে করব। কোথায়? আপনাদের কমেন্টগুলো আমি দেখি না, ঠিক আছে, বা দেখতে পারতেছি না, আমি বুঝলাম না কেন। তো দেখেন জিনিসটা কেমন হবে, এরকম হবে কার্ণচক্র, ঠিক আছে? P2 V2 হবে, ঠিক আছে? আয়তন কিন্তু বাড়ছে, হ্যাঁ? আর প্রেসার কিন্তু এখানে কি হচ্ছে? প্রেসারটা হচ্ছে যে আপনার আদিতে প্রেসার যেটা ছিল সেটা থেকে কমতেছে। আচ্ছা, প্রেসার কমতেছে কেন সেটা আমি বলি, সরি। দেখেন যখন হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া তখন হচ্ছে সে কি বয়েলের সূত্র মেনে চলে, ঠিক আছে? বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? V সমানুপাতিক 1/P, ঠিক আছে? বা P সমানুপাতিক 1/V। তো যখন আমার আয়তন বাড়বে, যখন আয়তন বাড়বে তখন আমার কি প্রেসার কমে যাবে। দুইজনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তার মানে এখান থেকে আয়তন যখন V1 থেকে V2 হয়েছে তখন প্রেসার কমে P1 থেকে কি হবে? P2 হবে। তারপরে ওকে করব কি, এই জায়গা থেকে আমি এই অন্তরকের জায়গায় নিয়ে আসবো। এই জায়গায় আনলে কি হবে? এই জায়গায় আনলে সে হচ্ছে থাকলো, অন্তরকের মধ্যে তো তাপের আদান প্রদান ঘটবে না। তো যেখানে তাপের আদান প্রদান ঘটে না সেটাকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে? তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া সে কি করবে? আবার প্রসারিত হবে, ঠিক আছে? সে কি করবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া আবার প্রসারিত হবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যখন সে প্রসারিত হওয়া শুরু করবে, দেখেন তাকে বাহির থেকে আমি তাপ দিইনি, কিন্তু প্রসারিত হইতে হলে তো তাপ লাগে। তার মানে তার অভ্যন্তরীণ শক্তির কি হবে? হ্রাস হবে। তো অভ্যন্তরীণ শক্তির যদি হ্রাস হয় বা অভ্যন্তরীণ শক্তিটাকে ব্যবহার করে সে যদি আপনার কি বলে বৃদ্ধি পায়, তার মানে তার আয়তন আরও বাড়ছে। আর আয়তন যত বাড়বে আমার প্রেসার কি তত কমবে। তার মানে আয়তন আরও বাড়লো, আয়তন আরও বাইরে কত হইলো? V3 হইলো। এই যে দেখেন এদিকে বাড়তেছে আয়তন, হ্যাঁ? আর হচ্ছে প্রেসার কি কমতেছে আরও, তাহলে প্রেসার হইলো P3, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা, হ্যাঁ? তো এখন দেখেন, তো সে ওইটা হইলো, তাহলে প্রসারণ হলে এখান থেকে আবার তাকে আমি করব কি, এখন হচ্ছে এখান থেকে তাকে এখানে নিয়ে আসবো, হ্যাঁ, বর্জনে। এখন হলো সে দুইবার প্রসারণ হয়েছে, এখন হচ্ছে সে এখানে কি হবে? সমষ্ণ প্রক্রিয়ায় সংকোচন হবে। তো সংকোচন হওয়া মানে কি? সংকোচন হওয়া মানে সে আগে যেই তাপ গ্রহণ করছে এখন সেটা ছেড়ে দিবে, ঠিক আছে? সংকোচন হওয়া মানে আগে যেই তাপ গ্রহণ করছে এখন সেটা ছেড়ে দিবে। আর সংকোচন যখন হবে তখন কি তার আয়তন আবার কমে যাবে, ঠিক আছে? আয়তন কমলে কি হয়? আয়তন কমলে প্রেসার বাড়ে, ঠিক আছে? তার মানে এখান থেকে আয়তনটা কমে আসবে, আয়তনটা কমে এদিকে আসবে, আর এদিকে আসার সাথে সাথে তার কি প্রেসার বাড়তেছে। এই যে দেখেন প্রেসারের মানটা আবার বৃদ্ধি পাচ্ছে। এই জায়গা থেকে চিত্রটা ভালো হয়নি, এই যে প্রেসারের মানটা মনে করেন বাড়ছে এখানে, ঠিক আছে? তাহলে কত হবে? P4 V4, ঠিক আছে? তো এটা কোন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়ায় তার সংকোচন হয়েছে। এখন কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া তার আবার সংকোচন হবে, ঠিক আছে? তো রুদ্ধতাপীয় মানে এখানে রাখার পরে তার সমষ্ণ প্রক্রিয়া সংকোচন হয়েছে, এখান থেকে আবার তাকে অন্তরকের উপর রাখবো, সেখানে তার রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকোচন হবে। এবং সংকোচন হওয়ার পরে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের আদান প্রদান হয় না, ঠিক আছে? তার মানে সে যদি সংকুচিত হইতে হয় তাহলে বাহির থেকে তাকে কি করতে হবে? প্রেসারাইজ করতে হবে, ঠিক আছে? প্রেসার যখন দিব বাহির থেকে যখন অনেক বেশি প্রেসার দিব তখন সে সংকুচিত হবে। তো প্রেসার দেওয়ার ফলে তার প্রেসার কি বৃদ্ধি পাবে, প্রেসার বাইরে আবার আগের জায়গায় ফেরত আনবো, এমনভাবে এই প্রেসারটা দিব আমরা। এবং হচ্ছে যে তার কি হবে? আপনি দেখেন প্রেসার দিয়ে যখন আগের জায়গায় ফেরত আনবো তার মানে কি প্রেসার দিয়ে কমায় ফেলতেছি, তার মানে তার আয়তন আরও কমছে, তাহলে আয়তন আরও কমে এখান থেকে এখানে আসছে।
আশা করি সবাই পুরো সার্কেলটা বুঝতে পারছেন, যারা আগেরবার সার্কেলটা বুঝেন নাই তারা এখন এটা বুঝে গেছেন আমি মনে করি, ঠিক আছে। তার মানে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এই চারটা মিলে আমার কি হয়েছে, একটা কার্ণচক্র হয়েছে। তো আশা করি কার্ণচক্রটা বুঝছেন। হ্যাঁ, তো এখন কার্ণচক্রটা যদি বুঝে থাকেন তাইলে আমার এইটুকু বলা শেষ। এখন দেখেন আমরা এই প্রশ্নের উত্তর করব, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর করব। এই প্রশ্নে কি বলছে, কার্ণচক্রকে টি ভার্সেস এস মানে হচ্ছে তাপমাত্রা ভার্সেস হচ্ছে এন্ট্রপি লেখচিত্র দিয়ে প্রকাশ করো এবং দেখাও, ব্যাখ্যা করো, ঠিক আছে। তো আচ্ছা আমি একটু আপনাদের কমেন্টগুলো দেখি, আপনারা এই কার্ণচক্রটা বুঝছেন কিনা আমাকে একটু জানান সবাই। হ্যাঁ, আশা করি সবাই বুঝছেন। এখন খুব ভালোভাবে লক্ষ্য করেন, জিনিসটা খুবই সহজ। মনে করেন টি ভার্সেস এস, তো মনে করেন এদিকে আমি এস নিলাম আর এদিকে আমি কি নিলাম, টি নিলাম। তো এখন খেয়াল করে দেখেন, কি খেয়াল করবেন, দাঁড়ান আমিও একটু চিন্তা করি। হ্যাঁ, ও আচ্ছা, প্রথমে কি হয়েছে এখানে সমষ্ণ প্রসারণ। তা আমরা কি বলছি, সমষ্ণ প্রসারণে কি হবে, সে তাপ গ্রহণ করে প্রসারিত হবে, তার মানে সে ডি কিউটা কি গ্রহণ, তার মানে এখানে কি পজিটিভ, ঠিক আছে। ডি কিউটা কি গ্রহণ মানে কি পজিটিভ, ঠিক আছে। ডি কিউ বাই টি ওয়ান হয়েছে এখানে প্রথম ক্ষেত্রে কি হয়েছে, আপনার তাপ গ্রহণ করছে। তো আমি বলছিলাম না ওই যে টি ওয়ান, আমি চিত্র মুছে ফেলছি, ঠিক আছে। ডি কিউ বাই টি ওয়ান পজিটিভ জিনিসটা, তার মানে এই জায়গায় আপনার যে এন্ট্রপিটা হয়েছে এই অংশটায় সেটা কি প্লাস ডি কিউ বাই টি ওয়ান, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি, ঠিক আছে। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এটা তো গেল। তো এটাকে আমরা হচ্ছে এখানে প্লট করব, ঠিক আছে, প্লট করব। শুরুতেই আমি যেটা বলি, দেখেন আপনার কি এন্ট্রপির মানটা পজিটিভ মানে কি এন্ট্রপির মানটা বাড়বে, তার মানে এন্ট্রপিটা এদিকে হবে, আমি এটা বুঝে গেছি। তো মনে করেন আমার আদিবিন্দু যদি এইটা হয়, এর জন্য আমার আদিবিন্দু মনে করেন এইটা, ঠিক আছে। এর জন্য যদি আদিবিন্দু এইটা হয়, সমষ্ণ প্রসারণ বলছি, তার মানে টেম্পারেচার কি সেম থাকবে। তো টেম্পারেচার সেম থাকলেও তার কি হবে, এন্ট্রপিটা বৃদ্ধি পাবে। প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, এ থেকে যখন এই বিতে গেল, তখন হচ্ছে একই টেম্পারেচার থাকবে, কারণ সমষ্ণ প্রসারণ, এবং হচ্ছে তার কি এন্ট্রপি বৃদ্ধি পাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তার মানে তার চিহ্নটা কি হবে, এদিকে হবে, তার এন্ট্রপির চিত্র, এই যে এটা ভার্সেস এটা লেখচিত্র রাখতেছি এখন, ঠিক আছে। এখন আমরা কোথায় যাব, রুদ্ধতাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণে কি তাপের আদান প্রদান নাই, তাপের আদান প্রদান নাই মানে কি তার এন্ট্রপির পরিবর্তন নাই, বা এন্ট্রপির পরিবর্তন কত, জিরো। তার মানে এই পয়েন্টে বি পয়েন্টে যেই এন্ট্রপি ছিল এই পয়েন্টে কিন্তু সি পয়েন্টে এই একই এন্ট্রপি, ঠিক আছে, কারণ কি এন্ট্রপির পরিবর্তন হয় নাই, আর আগে যে পরিবর্তন ছিল সেটাই ছিল। তাহলে এইখান থেকে আপনার কি হলো, এন্ট্রপির কোনো পরিবর্তন নাই। তাহলে এখন বি থেকে সি পয়েন্টটা যদি আমি এভাবে আঁকি, কেন এভাবে আঁকতেছি সেটা বলতেছি। দেখেন এইখানে কি হয়েছে, রুদ্ধতাপীয় কি প্রসারণ হয়েছে না। রুদ্ধতাপীয় প্রসারণের সময় কি হয়, বাহির থেকে তো তাপ আসে না, তাপটা কোথা থেকে আসে, বস্তুর ভিতর থেকে। বস্তুর ভিতর থেকে তাপ আসে না, বস্তুর ভিতর থেকে তাপটা দিয়ে সে কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। তার মানে তার টেম্পারেচার কি হচ্ছে, কমে যাচ্ছে না। এই জন্য দেখেন টেম্পারেচারটা কি উপরের দিকে গেলে বাড়ে, নিচের দিকে গেলে কি হবে, কমবে। তার মানে বি থেকে যখন সিতে যাবে তখন টেম্পারেচার কমবে একই সাথে, এবং সেই সাথে এই দেখেন এইখানে যেই এস ছিল এখানে এস এর মান একই, মানে হচ্ছে এন্ট্রপির কোনো পরিবর্তন নাই, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন দেখেন সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচনে কি হবে, সে তাপ হারাবে। তাপ হারাবে মানে হচ্ছে তার ডি কিউটা কি হবে, মাইনাস হবে, তাপ হারাবে, এবং হচ্ছে যে সে কি হবে, সংকোচিত হবে, ঠিক আছে। তো কি জানি বলতে চাইছিলাম, আচ্ছা আমার তো এস এর সাথে টি এর সম্পর্ক করতে হবে। তো তাপ হারানো মানে কি, তার হচ্ছে যে এন্ট্রপিটা কমতেছে, ঠিক আছে, আর তাপ হারাইতেছে, ঠিক আছে। এন্ট্রপিটা কমতেছে, তাপ হারাইতেছে মানে কি তার টেম্পারেচারও কি কমতেছে না, নাকি টেম্পারেচার, আচ্ছা সমষ্ণ সংকোচন, টেম্পারেচার তো কমবে না, টেম্পারেচার সেম থাকবে, ঠিক আছে। এই যে দেখেন এইখান থেকে এই যে টেম্পারেচারটা সেম থাকবে, এবং হচ্ছে তার কি এন্ট্রপিটা শুধুমাত্র কি হবে, কমবে। এই যে এন্ট্রপিটা কমলো, ঠিক আছে। তারপরে এটা কি হলো, রুদ্ধতাপীয় সংকোচন, ঠিক আছে। তারপরটা কি রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপের কোনো চেঞ্জ নাই, সেজন্য হচ্ছে কি এন্ট্রপির চেঞ্জ নাই। কিন্তু যেহেতু রুদ্ধতাপীয় সংকোচন, তার মানে কি তাকে আমি বাহির থেকে প্রেশারাইজ করতেছি। বাহির থেকে যদি আমি প্রেশার দিই তার মানে কি তার ভিতরে টেম্পারেচার বাড়বে না, টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তার মানে এন্ট্রপি যদিও সেম থাকে, তার কিন্তু টেম্পারেচারটা উপরের দিকে রাইজ করবে। এই হচ্ছে আপনার ঘটনা, ঠিক আছে। এস বনাম টি এর এই হচ্ছে ঘটনা। আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি কিচ্ছু না বুঝে থাকেন ভাইয়ারা জানান, বা কিছু একটা যদি না বুঝে থাকেন আমাকে জানান। গ্রাফটা কিভাবে আসছে বুঝছেন, আর আপনারা এই চিত্র এটাকে কিভাবে প্রকাশ করবেন। আপনারা প্রথমে হচ্ছে যে কার্ণচক্রের সংজ্ঞাটা দিবেন, কার্ণচক্রের সংজ্ঞা দিয়ে এই জিনিসটা লিখবেন, মানে এই গ্রাফটা আঁকবেন। এই গ্রাফটা দেখে দেখে নিজে থেকে বুঝে বুঝে এই জিনিসটা আঁকবেন, ঠিক আছে। এখন এই জিনিসটার মধ্যে আবার কিছু ঘটনা আছে। দেখেন আপনি এই যে একটা গ্রাফ আঁকছেন, গ্রাফের মধ্যে কিছু তো রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। আপনি এখানে পয়েন্টগুলো দিয়ে দিবেন। এই পয়েন্টে কি, এই পয়েন্টে টি এর মান যেটা, আর মনে করেন এই পয়েন্টে টি এর মান হচ্ছে টি ওয়ান, আর এটা কত, S1, হ্যাঁ।
এই পয়েন্টে কি দেখেন তো, এই পয়েন্টে টি এর মান কি, টি এর মান কিন্তু চেঞ্জ হয়নি, টি এর মান T1ই আছে, আর এস এর মানটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, S2 হয়ে গেছে, ঠিক আছে, মানে এস এর পরিবর্তন হয়েছে এখানে, এটা আমরা বুঝতে পারলাম। আবার এই পয়েন্টে দেখেন, এই পয়েন্টে কি আপনার T2, ঠিক আছে, T2 টি এর চেঞ্জ হয়েছে, আর এই পয়েন্টে কি এই যে আপনার এন্ট্রপির মানটা সেম রয়ে গেছে, ঠিক আছে, তার মানে এন্ট্রপির মানটা কি এখানে S2, ঠিক আছে। আবার এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টে কি আছে আপনার T2ই আছে, ঠিক আছে, কিন্তু আপনার আবার এন্ট্রপির মানটা কমে গেছে, কত হয়েছে, S3 হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এইখানে এইভাবে ডট ডট দিয়ে এটার মনে করেন S3 দিলেন, ভাইয়া হচ্ছে র্যান্ডম দিছি তো এই জন্য আপনারা S1 S2 S3 এগুলো একটু ইয়ে করে দিবেন, কি বলে এগুলাকে একটু মানে সিরিয়ালি দিবেন, হ্যাঁ। তো মনে করেন এটা হচ্ছে T1 আর এটা হচ্ছে T2। এই বাচ্চারা, এই হচ্ছে মোটামুটি ঘটনা আপনাদের এই যে T ভার্সেস এস গ্রাফ। আপনারা বুঝছেন কিনা আমাকে দ্রুত জানান, দ্রুত। আরেকবার বলি, হ্যাঁ, লাস্ট ওই যে কে জানি বলছেন, আরেকবার বলছেন ভাইয়া দেখেন, কার্ণচক্রের মধ্যে প্রথমটা কি হয়, সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ, ঠিক আছে, সমষ্ণ প্রসারণে তাপ গ্রহণ করে বস্তুটা, তাপ যখন গ্রহণ করে তখন হচ্ছে তার ডিকিউর মান কি পজিটিভ, কারণ এটা তাপ গ্রহণ বোঝায়, আর ডিকিউর মান পজিটিভ মানে কি এন্ট্রপির মান পজিটিভ, ঠিক আছে, তার মানে এন্ট্রপির মানটা কি হবে, বাড়বে। আর সমষ্ণ প্রক্রিয়া মানে কি, সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে টেম্পারেচার সেম থাকবে, ঠিক আছে, টেম্পারেচার সেম থাকবে কিন্তু এন্ট্রপি বাড়বে। তার মানে এই যে দেখেন টেম্পারেচার সেম, এইখানে এ পয়েন্টে যা ছিল বি পয়েন্টে তাই থাকবে, কিন্তু তার কি S1 থেকে S2 হয়ে যাবে, কারণ কি এই যে বাড়তেছে, এদিকে গেলে কি এন্ট্রপি বাড়ে। তারপর দ্বিতীয় ক্ষেত্রে কি, রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়, তাপের আদান প্রদান ঘটে না বাহিরের থেকে, তো সে নিজের ভিতরের মানে ভিতরের শক্তি ইউজ করে সে কি করবে, আপনার প্রসারণটা করবে, তার মানে ভিতরে সে কি হয়ে যাবে, শীতল হয়ে যাবে, ঠিক আছে। তো সে যদি শীতল হয়ে যায় তার মানে কি, তার টেম্পারেচার কমে যাচ্ছে, তার টেম্পারেচার কমতেছে, এই যে দেখেন টেম্পারেচার ফল করছে, আগে টেম্পারেচার ছিল এই জায়গায়, এখান থেকে এখানে চলে আসছে, কিন্তু তার তো এন্ট্রপির মান শূন্য, কারণ রুদ্ধতাপীয় এন্ট্রপির মান যেহেতু শূন্য, তার মানে এন্ট্রপি চেঞ্জ হয়নি, তার মানে আদিতে যে এন্ট্রপি ছিল আর এই পরে যে এন্ট্রপি দেখেন দুইটাই সেম, S2 ঠিক আছে। তারপরে কি হয়েছে, আপনার সংকোচন হয়েছে, সমষ্ণ সংকোচন হয়েছে। সমষ্ণ সংকোচন মানে হচ্ছে, সমষ্ণ মানে হচ্ছে তার টেম্পারেচার সেম থাকবে, তার মানে এখান থেকে এখানে আসলে কি টেম্পারেচার সেম, দেখেন এটাও T2 এটাও T2, ঠিক আছে, সংকোচন হইলো, টেম্পারেচার সেম। আর হচ্ছে যেহেতু সমষ্ণ সংকোচন, তার মানে সে কি তাপ হারাচ্ছে, তাপ হারানো মানে কি এটা নেগেটিভ, আর এটা নেগেটিভ মানে কি আমার এন্ট্রপির মান কমে আসবে, ঠিক আছে, বা এন্ট্রপির মান হ্রাস পাবে, তাহলে এন্ট্রপির মান এই যে হ্রাস পাইলো, ঠিক আছে। আবার রুদ্ধতাপীয় সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কি হয়, এন্ট্রপির কোনো চেঞ্জ নাই, তার মানে আগে যে এন্ট্রপি ছিল এইখানে সেই একই এন্ট্রপি, এবং আপনার কি হয়েছে, আচ্ছা এন্ট্রপি তো বলছি না, একই এন্ট্রপি, এবং হচ্ছে তাপ বৃদ্ধি পাবে। তাপ কেন বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে ও তো সংকুচিত হচ্ছে, রুদ্ধতাপীয় বাহির থেকে কোনো কিছুই নেই, তাইলে ওরা আমার কি করতে হবে, মানে ওর তো ভিতরে আর শক্তি নেই, ওরা হচ্ছে যে আমি কি করব, বাহির থেকে প্রেশারাইজ করবো। আর তো আমি যদি প্রেশার দেই, প্রেশার দিলে ভিতরের অণুগুলা কি হবে, আপনার কনজাস্টেড হয়ে আসবে না, বা কাছাকাছি আসতে বাধ্য হবে না, ফলে তাদের ভিতরে ঘর্ষণ বেশি হবে, ফলে সেখানে কি হবে, টেম্পারেচার বৃদ্ধি পাবে, মানে হচ্ছে টেম্পারেচার রাইজ করবে, এই জন্য টেম্পারেচার রাইজ করছে। আশা করি সবাই বুঝতে পারছেন, আমাকে একটু জানান জি ভাইয়া বুঝছি বা বুঝি নাই। S1 হবে না 3 পয়েন্টে, 3 পয়েন্টটা কই ভাইয়া, 1 2 3 4 না কেন, 3 পয়েন্ট কই, S1 S2 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 S3 S3 আর S1 সেম জিনিস, ঠিক আছে, S3 আর S1 সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা এটা S1 দেন, হ্যাঁ বুঝছি আপনি কি বলছেন, হ্যাঁ হ্যাঁ এটা S1, হ্যাঁ সবাই একটু খেয়াল করবেন, উনি কি বলছে এটাই বলছে উনি, ঠিক আছে। ওকে ভাইয়ারা যদি বুঝতে পারেন তাইলে মনে করেন আমাদের 2 নম্বর কোশ্চেনটা শেষ, হ্যাঁ 2 নম্বর শেষ হলে এখন আমরা চয়ে চলে যাই, ঠিক আছে, আমাদের বেশিক্ষণ লাগবে না, চয়ে যাই এখন। দেখেন আরে আজকে দেরি হয়ে গেছে। চয়ের মধ্যে ঘটনা কি, চয়ের মধ্যে ঘটনা হচ্ছে আপনাকে 2টা চিত্র দেওয়া আছে, হ্যাঁ এরকম, ঠিক আছে, এটা এ পয়েন্ট বলছে, এটাকে কি বলছে বি পয়েন্ট বলছে, হ্যাঁ দেখি কি বলছে, আর এ বি, এটা 1 নং রাস্তা, এটা 2 নং রাস্তা, এখানে পি দিছে, এখানে ভি দিছে, এখানে দিছে কি, এখানে দিছে এইচ, এখানে দিছে এ, এখানে দিছে বি, এইচ কেন দিল, আচ্ছা এটা 1 নম্বর রাস্তা, এটা 2 নম্বর রাস্তা। দেখি পড়ি, ফিগার 1 এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং ফিগার 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ অবস্থানান্তরের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা, ঠিক আছে। আচ্ছা বলছে যে চিত্র 1-এ এন্ট্রপির পরিবর্তন পথের উপর নির্ভর করে কিনা সেটা জানতে চাইছে, আর চিত্র 2-এ অভিকর্ষ বল দ্বারা কৃত যে কাজটা হবে
সেই দুইটা সেটাও কি অবস্থানের উপর নির্ভর করে কিনা এটা জানতে চাইছে। উত্তরের পক্ষে যুক্তি ও চিত্রের আলোকে গাণিতিক ব্যাখ্যা। আচ্ছা দেখেন এই চিত্র 1 দেখে কি বুঝতেছি, একটা বস্তু এ থেকে যাত্রা করে বিতে গেছে, আবার দ্বিতীয় পথে বি থেকে যাত্রা করে কোথায় আসছে, এতেই আসছে। তার মানে কি সে সমান সমান পথ অতিক্রম করলো না? তা আমি কি বলছি, একটা বস্তু যদি প্রথম যেখান থেকে যাত্রা শুরু করে সেখান থেকে এক জায়গায় গিয়ে আবার যদি আগের জায়গায় ফিরে আসে, তার মানে কি তার এই পুরা গতিপথটা দিয়ে আমরা কি বুঝলাম যে তার এখানে কোন প্রক্রিয়া হয়েছে, প্রত্যাবর্তী প্রক্রিয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, এন্ট্রপির মানটা কত হয়, 0 হয়। তো আমরা ধরে নিব কি, আমরা ধরে নিব যে সে যখন এখান থেকে এখানে গেছে বা তার যখন ভলিউম বৃদ্ধি পাইছে, ঠিক আছে, ভলিউম বৃদ্ধি পায় কখন, যখন হচ্ছে আমি টেম্পারেচার দিব তখন হচ্ছে কি তার ভলিউমটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো এখন দেখেন যখন তার ভলিউমটা বাড়ছে, তো আমরা ধরলাম যে ডি কিউ পরিমাণ তাপ গ্রহণ করে তার ভলিউম বাড়ছে এবং এই মুহূর্তে তার টেম্পারেচার ছিল টি। ঠিক আছে, এই মুহূর্তে তার টেম্পারেচার ছিল কি টি, ধরে নিলাম। ঠিক আছে, আবার মনে করেন এখান থেকে সে ফেরত আসছে, তো এখান থেকে যদি ফেরত আসে তার টেম্পারেচার মানে তাপ হারাইতে হবে কতটুকু, ডি কিউ পরিমাণ। এখানেও ধরে নিলাম তার টেম্পারেচারটা টি, কারণ প্রত্যাবর্তী প্রক্রিয়া সব সমান সমান হয়, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে এখন দেখেন এটা যেহেতু গ্রহণ, এটার ক্ষেত্রে পজিটিভ হবে, এটা যেহেতু বর্জন, এটার ক্ষেত্রে নেগেটিভ হবে। তাহলে এখানে এন্ট্রপি কি হবে, এন্ট্রপির পরিবর্তন কি হবে, দেখেন S1 হবে হচ্ছে ডি কিউ বাই টি, আর S2 হবে কত মাইনাস ডি কিউ বাই টি। তার মানে আপনার টোটাল এস কত হবে, S1 প্লাস S2। দেখেন S1 প্লাস S2 করলে 0 আসে, কারণ কি এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। ঠিক আছে, তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপিটা কি পথের উপর নির্ভর করে, এন্ট্রপি কিসের উপর নির্ভর করছে, এন্ট্রপি নির্ভর করছে যে অবশ্যই দেখেন একটা জিনিস কি, এন্ট্রপিটা নির্ভর করছে কি আপনার ডি কিউ আর টি। কারণ কি তাদের পথ সমান সমান, তাদের পথ যদি সমান সমান না হইতো তাহলে কিন্তু দুইটা কিন্তু সেম সেম হতো না। ঠিক আছে, মনে করেন আপনার এই ডি কিউটা যদি একটু কম হয়ে যেত বা পথটা যদি একটু কম হয়ে যেত, তাহলে কিন্তু সে কম তাপ বর্জন করতো, কারণ সে পুরাটা যখন আসছে তখন সে পুরা তাপটা বর্জন করছে, এটা কিন্তু কথা। তার মানে পথের উপর কি ডিপেন্ড করছে। আচ্ছা এখন বলছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কি পথের উপর ডিপেন্ড করে কিনা। আপনাকে এখানে হাইট দেওয়া আছে h, তাহলে এটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু। তো একটা জিনিস দেখেন, আমরা কি জানি যে সে এইখান থেকে এখানে উঠা মানে কি, এইখান থেকে এইটুকু হাইট উঠছে সে h, তাই না? তো এখন দেখেন আপনাকে বলছে অভিকর্ষ বলের বিপরীতে, ভালো করে খেয়াল করবেন, আপনাকে কি বলছে অভিকর্ষ বলের দিকে। অভিকর্ষ বল কোন দিকে, নিচের দিকে ক্রিয়াশীল। ঠিক আছে, অভিকর্ষ বলের জন্য কৃত কাজ কত, তো অভিকর্ষ বলের জন্য দেখেন এখান থেকে যখন এখানে গেছে তখন সে কি উপরে উঠছে। ঠিক আছে, অভিকর্ষ বল নিচের দিকে, কিন্তু সে উচ্চতা অতিক্রম করছে কোন দিকে, উপরের দিকে। তার মানে বল আর সরণের দিক কি ভিন্ন, বল আর সরণের দিক যদি ভিন্ন হয় তাহলে এইখান থেকে এখানে উঠতে তার কাজের পরিমাণ কি হয়েছে, W=mgh। কিন্তু এটা নেগেটিভ, কারণ কি বল আর সরণের দিক ভিন্ন। আমরা কি জানি কাজ ইকুয়াল টু কি, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। এখন বল আর সরণের দিক ভিন্ন দেখে এটা সামনে কি আসবে, নেগেটিভ আসবে। তার মানে মাইনাস F = কি mgh। ঠিক আছে, আচ্ছা আর হচ্ছে যে আপনার যখন উপর থেকে নিচে নামবে তখন দেখেন বল আর সরণের দিক কি একই দিক, তখন বল আর সরণের দিক একই দিক, সেই জন্য পজিটিভ। আর F = কি mg/h। তাহলে আপনার টোটাল কাজ কত, পুরা পথটা ঘুরে আসতে তার টোটাল কাজ কত, W=W1 + W2। তো দেখেন একটা মাইনাস mgh একটা প্লাস mgh, কত আসবে, 0 আসবে। ঠিক আছে, একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া সব সময় কৃত কাজের পরিমাণ কত আসে, 0 আসে, কারণ প্রত্যেকটা ধাপে কি হয় তার তাপ কাজ সব কিছু চেঞ্জ কি হয়, সমান সমান হয় এবং সমানও বিপরীতমুখী হয়। এখানে যদি W হয় এখানে মাইনাস W হয়েছে, বা এখানে মাইনাস W হলে এখানে প্লাস W হয়েছে, পরবর্তীতে যোগ করছেন 0 হয়েছে। তার মানে কি এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর প্রত্যাবর্তী প্রক্রিয়া কিসের উপর ডিপেন্ড করে, পথের উপর ডিপেন্ড করে। আশা করি 6 নম্বরের উত্তরটা সবাই বুঝে গেছেন। কোথায় আমাকে জানান বুঝছেন কিনা। বাচ্চাগণ ভাইয়ের সাথে কি আছেন, জানান বুঝেছেন কিনা। আলহামদুলিল্লাহ বুঝছি, একজন বুঝছি বলছে, তো আমি ধরে নিলাম যে বাকিরাও বুঝছেন। হ্যাঁ ভাইয়ার লাইভটা ইন্টারাপ্ট হয়ে খুবই সমস্যা হয়েছে বুঝছেন। আচ্ছা যাই হোক, তো এখন দেখেন আমাদের কোনটা কোনটা গেল, ক গেল, ভুলে গেছি কোনটা কোনটা গেছে, দাঁড়ান আমি চেক করি। আচ্ছা ঠিক আছে, বুঝছি কোনটা কোনটা গেছে। এখন আমরা খ করব। হ্যাঁ, খ নম্বরে হচ্ছে আপনাদেরকে একটা অঙ্ক দিছে। অঙ্কটা কি, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্বাভাবিক চাপের, তার মানে প্রেশারটা কি, স্বাভাবিক চাপ। স্বাভাবিক চাপ কত, স্বাভাবিক চাপ হচ্ছে 101.325 প্যাসকেল, প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা, এটা হচ্ছে স্বাভাবিক চাপ। হ্যাঁ, তো বলছে এত বা স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের, ঠিক আছে, 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের
আয়তন সমষ্ণ প্রক্রিয়া প্রসারিত করে। আয়তনকে কি করছেন, এটার আয়তন যেটা মানে আয়তনটাকে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণ করছেন, V1 থেকে V2 তে চেঞ্জ করছেন, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায়। কোন প্রক্রিয়ায়? সমষ্ণ প্রক্রিয়ায়। তো এটা বলছে, আচ্ছা বলছে যে আয়তনটাকে 4 গুণ করছেন, তার মানে আদি আয়তন যদি V হয় পরের আয়তনটা কত? 4V, এটা বলছে। হ্যাঁ, তো এতে এন্ট্রপির পরিবর্তন বের করো। এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু হোয়াট, এটাই জানতে চাইছে। হ্যাঁ, তো এখন দেখেন 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এবং স্বাভাবিক চাপে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন যদি আদি আয়তন চেঞ্জ করে যদি 4 গুণ করা হয় সমষ্ণ প্রক্রিয়ায়, তাহলে সেখানে এন্ট্রপির পরিবর্তন কত সেটা আপনার কাছে জানতে চাইছে। ঠিক আছে, তো একটা জিনিস দেখেন, সমষ্ণ প্রক্রিয়া কি, এতক্ষণ ধরে এটা নিয়ে অনেক গল্প করছি। সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ শক্তি সেম থাকবে বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না এবং তাপমাত্রাটা কি হবে? সেম থাকবে। এবং সমষ্ণ প্রক্রিয়া কি হয়, যেহেতু তাপমাত্রা সেম থাকে, আমরা জানি কি টেম্পারেচার যদি সেম থাকে তখন বয়েলের সূত্র অ্যাপ্লাই করা যায়, P সমানুপাতিক কি 1/V, তার মানে P ইকুয়াল টু কত? K/V, তার মানে PV ইকুয়াল টু কত? K, ঠিক আছে, তার মানে কি P1V1 ইকুয়াল টু P2V2, এইভাবে করে এই জিনিসটা আসছে, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখেন, এটা যদি জানেন একটা জিনিস খেয়াল করেন, এটা তো গ্রাফটাও জানেন আপনারা, সমষ্ণ প্রক্রিয়ার যে গ্রাফটা সেটা কিন্তু এমন, এই যে PV, ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কিন্তু এমন। হ্যাঁ, এই গ্রাফটা হচ্ছে একটা অধিবৃত্তাকার গ্রাফ বলে মনে হয় এটাকে। হ্যাঁ, তো একটু দেখবেন, এগুলো একটু বই থেকে পড়বেন। আর এই যে রেখাটা, এটাকে বলা হয় সমষ্ণ রেখা। ঠিক আছে, এটাকে কি বলে? সমষ্ণ রেখা বা রেখো বলে, অনেক জায়গায় অনেক কিছু বলে, তো এগুলো একটু দেখবেন। আচ্ছা, এখন হচ্ছে যে আমি আপনাদেরকে একটু সমষ্ণ রেখার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে কাজের মানটা বের করবেন সেটা একটু আমি আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, জিনিসগুলো সহজ, একটু দেখেন। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজের মানটা যদি আমি বের করতে চাই, আমরা কি জানি? dq ইকুয়াল টু কি du প্লাস dw, ঠিক আছে। এখন সমষ্ণ প্রক্রিয়া কি হচ্ছে? অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হচ্ছে না, d এর মান কত? 0, তার মানে dq ইকুয়াল টু কি dw, ঠিক আছে। আবার আমরা কি জানি যে হচ্ছে আপনার কাজের সূত্রটা কি? কাজের সূত্রটা কি? p ইন্টু dv, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, আপনারা দেখছিলেন হয়তো বা, কাজের ওটার প্রুফটা এখন থাক, দরকার নেই, এখন বলবো না, এটা আপনারা বইতে জানেন যে p ইন্টু v2 মাইনাস v1। আপনারা যদি আয়তনের পরিবর্তন জানেন, এই দুটাকে গুণ করলে আপনি কি পাবেন? এই যে গৃহীত বা বর্জিত তাপের মানটা সেটা পাবেন। আর গৃহীত বা বর্জিত তাপ আর হচ্ছে এখানে কৃত কাজ, দুইটা কিন্তু সেম। ঠিক আছে, আপনাকে যদি কৃত কাজ বলে সেটা আপনি এইভাবে বের করতে পারবেন, গৃহীত বা বর্জিত তাপ বলে এটার মাধ্যমেই বের করতে পারবেন। ঠিক আছে, তো এখন দেখেন আমরা কি চাচ্ছি, ভাইয়া কি বলছি? ভাইয়া বলছে যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বের করব। ঠিক আছে, তা আমরা কি জানি? dw ইকুয়াল টু pdv, এটা জানি না আমরা। তো এইখান থেকে ভাইয়া টোটাল কৃত কাজটা কীভাবে বের করবো সেটা বের করি। এই যে দেখেন, এখানে কিন্তু সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন চাইছে। ঠিক আছে, এন্ট্রপির পরিবর্তন মানে কি? ds ইকুয়াল টু কি dq/t, এই তো এন্ট্রপির পরিবর্তন তো এইটাই। তো আমি যদি dqটা বের করতে পারি তাইলে তো আমি এই টি দিয়ে ভাগ করে দিব, জাস্ট dsটা চলে আসবে। ঠিক আছে, আর তার মানে হচ্ছে আমাকে dq জানতে হবে, আর dq জানা মানে কি? dw জানা। তো আমি যদি dw বের করতে পারি তাহলে তো আমার অটোমেটিক্যালি এটা চলে আসতেছে। ভাই কিন্তু এটা করাচ্ছি, খেয়াল করেন ভালো করে। হ্যাঁ, তো এই এটা দুটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে দেখেন তো, এটাকে ইন্টিগ্রেট করলে আমি টোটাল কাজ পাবো। আর pdv, এখন v এর মানটা কত থেকে কত চেঞ্জ হয়েছে দেখেন, v এর মানটা, আচ্ছা ধরেন যে আমি জানি না, আমি প্রুফ করি। v1 এটা v2, ঠিক আছে। এখন দেখেন p তো এখানে, আচ্ছা পিটাকে আমি একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব দেখেন, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি টেম্পারেচার একই থাকে না? টেম্পারেচার যদি একই থাকে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি, PV ইকুয়াল টু কি nRT, তার মানে P ইকুয়াল টু কত? nRT ডিভাইডেড বাই V। তো এখন দেখেন P এর মান আমি কি লিখতে পারি? V1 থেকে V2 nRT ডিভাইডেড বাই V dV। তো এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, nRT, n কি? মোল সংখ্যা, আর কি? আর হচ্ছে যে আপনার একটা ধ্রুবক, ঠিক আছে, আর সার্বজনীন ধ্রুবক 8.314 এটার মান। তারপর টেম্পারেচার কি? একটা নির্দিষ্ট টেম্পারেচার, তার মানে তিনটাই তো আপনার ধ্রুবক, তার মানে কি nRT আমার বাহিরে বের হয়ে আসবে। আর হচ্ছে আপনার ইন্টিগ্রেশন হবে কি? V1 থেকে V2 1/V dV। আর আমরা কি জানি 1/V এর যেই আপনার ইন্টিগ্রেশন সেটা হচ্ছে ln V, ঠিক আছে, ln V, V1 থেকে V2। তাহলে এখান থেকে আপনি যেই মানটা পাবেন, যে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের মান কিভাবে বের করতে পারবেন? W ইকুয়াল টু nRT, দেখেন একটা সূত্র পাইলাম, ln V2 ডিভাইডেড বাই V1, এইটা পাবেন আপনারা।
ঠিক আছে। তো এখান থেকে এই পদ্ধতিতে আপনারা কিন্তু এইটার মান বের করতে পারেন, হ্যাঁ, কাজের মান বের করতে পারেন। তো ভাইয়া কিন্তু একটা জিনিস বলছে, কাজ আর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ সমান এখানে, তাহলে তো অটোমেটিক্যালি আপনি এটাও বের করতে পারবেন। আর এখানে কি দেওয়া আছে আপনাকে, টেম্পারেচার দেওয়া আছে না, তো টেম্পারেচার দেওয়া থাকলে তো আপনি dQ/dt করতেই পারবেন। আবার dQ/T যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার কি ds বা হচ্ছে এন্ট্রপির যেই চেঞ্জটা হয়েছে সেটা আপনি পেয়ে যাবেন না, পেয়ে কিন্তু যাবেন, অঙ্ক কিন্তু শেষ। তারপরও ভাইয়া হচ্ছে যে একটু করে আপনাদেরকে গুছাই দিই, আপনারা সবাই বুঝছেন কিনা আমাকে বলেন, এটা যদি বুঝেন এই অঙ্কটা শেষ। আচ্ছা, এটার কি ব্যাখ্যা দিতে বলছে না, দেখি একটু ভাই কোশ্চেনটা পড়ি, কোশ্চেনটা কই। এতে এন্ট্রপির পরিবর্তনটা বের করো। এন্ট্রপির পরিবর্তন তো এইভাবে বের করছেন, এখানে তো আর ব্যাখ্যা নাই, এটা তো একটা অঙ্ক। এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এন এর মান কিভাবে বের করবো। এন এর মান হচ্ছে মোল সংখ্যা। মোল সংখ্যা কি দেখেন, 1 গ্রাম হাইড্রোজেন আছে এখানে, তাই না? হাইড্রোজেনের 2 গ্রাম মানে কত, 1 মোল, ঠিক আছে, 2 গ্রাম হাইড্রোজেন কত, 1 মোল। তাইলে 1 গ্রাম হাইড্রোজেন মানে কত, 1 গ্রাম হাইড্রোজেন মানে 1/2 = 0.5 মোল। এখানে কত মোল হাইড্রোজেন আছে, 0.5 মোল। তার মানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 0.5। আর এই জিনিসটাকে দেখেন dQ/T না, এই জিনিসটাকে আপনারা এইভাবে করতেই পারেন। তো এটা আরেকটু সহজ করা যাবে, আরেকটু ছোট করা যায়। আপনাদেরকে আমি আরেকটু ছোট করে দেই। আরেকটু ছোট যদি করতে চাই তাহলে কি করতে হবে আমার, দাঁড়ান আমি একটু দেখি, হ্যাঁ কি করতে হবে। আচ্ছা দেখেন, আপনার দরকার কি, আপনার হচ্ছে dQ/T দরকার, তাই না? তো আপনি কি জানেন, dQ এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু dW এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু এটা তো আপনি অলরেডি জানেন, ঠিক না? তো এখন একটা জিনিস খেয়াল করেন, তো আপনার তো দরকার dQ/T। তো আপনি যদি dQ/T নেন ডাইরেক্ট, dQ/T যদি ডাইরেক্ট নেন তাহলে আপনি কি বলবেন, dW/T। আর dWT মানে কি, PdV ডিভাইডেড বাই কত, T, আপনি এভাবে বলতে পারেন। তাহলে আপনি যদি এই টোটালটার ইন্টিগ্রেট করেন তাহলে তো হয়, ঠিক আছে। তাহলে টোটালটার ইন্টিগ্রেট করলে আমার কি আসবে, ঘটনা কিন্তু সেম, মানে একই জিনিস, ভাইয়া জাস্ট একটু সহজ করার জন্য বলতেছি, আপনারা যাতে ডাইরেক্ট করতে পারেন, ঠিক আছে। আপনার P এর জায়গায় কি আসবে, P এর জায়গায় এই যে এই মানটা বসাই। আচ্ছা P/T, এখন P/T, আগে ছিল P, এখন P/T। তো P/T যদি এই P এর নিচে কি আসবে, T আসবে, তার মানে কি nR ডিভাইডেড বাই V, ঠিক আছে। এটা কত, nR ডিভাইডেড বাই V dV, এরকমই তো। তার মানে nRটা বাহিরে চলে আসবে 1/V dV। আশা করি ঠিক আছে, ভুল থাকলে আপনারা দেখবেন, ঠিক আছে। nR এটা কি ln V, এটা হচ্ছে V1 থেকে V2, V1 থেকে V2, ঠিক আছে। তো এখন দেখেন nR ln V2 ডিভাইডেড বাই V1, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করেন, আপনারা যখন ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করার পর এরকম তো একটা ভ্যালু আসবে, আসার পর দেখেন আপনারা আয়তন কি 4 গুণ করছেন না, তো ওই যে ln of V2 বাই V1 এর মধ্যে উপরে লিখবেন কি, V2টা কত 4 গুণ হয়েছে, ঠিক আছে। আর V1টা কত ছিল, শুধু V, তো দেখবেন এই VV কাটা যাবে ln 4 এর মান দিয়ে, এই জিনিসটা গুণ করলেই দেখবেন আপনার ডাইরেক্ট মান চলে আসছে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ যদি না বুঝেন ভাইয়াকে জানান, কুইক। আচ্ছা একজন মান বের করে দিচ্ছে 1728.85, আশা করি হয়েছে। তো আপনারা অঙ্কটা বুঝছেন কিনা আমাকে জানান, হ্যাঁ ভাইয়া। পরের অঙ্কটাই চলে যাই, বা পরে কি আছে সেটাই চলে যাই, ঠিক আছে, মুছে দিলাম। আশা করি সবাই বুঝছেন এটা। পরের জিনিসটা কি আছে, পরের জিনিসটা আছে হচ্ছে এটা কত করলাম, এটা খ করলাম, হ্যাঁ। পরের জিনিসটা গ বলছে, সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারণের ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কিনা ব্যাখ্যা করো এবং H2 গ্যাসের প্রসারণে কৃত কাজের মান বের করো, ঠিক আছে। এখন বলছে কি চাপের পরিবর্তন হবে কিনা। একটু আগে আমাকে কি বলছে যে আপনার আয়তন চেঞ্জ হয়ে কি হয়, আয়তন চেঞ্জ হয়ে আয়তন 4 গুণ হয়ে যায়, ঠিক আছে। তার মানে V1 হচ্ছে V আর V2 কত 4V। এখন আপনাকে বলছে চাপের পরিবর্তন হয় কিনা, কোন প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, বয়েলের সূত্র খাটে, তার মানে P1V1 ইকুয়াল টু P2V2। তার মানে কি চাপে V1 V2 মান জানি আমি, তাহলে P1/P2 ইকুয়াল টু V2/V1, এরকম না ঘটনাটা। তো আপনার V2 এর মান কত 4V আর V1 এর মান কি VV কাটা। আবার দেখেন আপনার P2 এর মান লাগবে, মানে প্রেসারের চেঞ্জ হয়েছে কিনা সেটা জানতে চাইছে, আদি আর সেকেন্ড অবস্থায়, যে আপনার আয়তনটা এতটুকু চেঞ্জ হওয়ার ফলে বা প্রসারণ এতটুকু হওয়ার ফলে আপনার চাপের পরিবর্তন হয়েছে কিনা। তা আদি চাপ তো আপনাকে দেওয়াই আসছে, স্বাভাবিক চাপ। তো পরবর্তী চাপটা কি হবে, P2 ইকুয়াল টু P1/4। আমার যদি ক্যালকুলেশনে ভুল না থাকে এটাই হবে, 101.325 ডিভাইডেড বাই 4, এই হচ্ছে আপনার P2। তো আপনার P2 তো মান আসতেছে, তার মানে কি
প্রেশারের চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, প্রেশারের যদি চেঞ্জ হয়, আর এটা যেহেতু বয়লার সূত্র থেকে আসছে, আমরা কিন্তু এটা বলতেই পারি যে পি সমানুপাতিক 1/v, তার মানে হচ্ছে কি আয়তন বাড়লে প্রেশার কমে, আমরা এটা বলেই দিতে পারি। আপনারা বলতে পারেন যে বয়লার সূত্র অনুসারে আমরা জানি যে আয়তন বাড়লে প্রেশার কমে, ঠিক আছে। আবার এখানেও দেখবেন যে কি প্রেশারটা কমতেছে, তাইলে আপনি কি প্রেশারের পরিবর্তন ডেল পি ইকুয়াল টু কত, P1 - P2, এটা দেখাই দিতে পারবেন। শুরুতে আপনারা বলবেন কি, এখানে আমরা দেখতেছি যে মানে প্রশ্ন অনুযায়ী আয়তন বাড়তেছে, যেহেতু এটা একটি সমষ্ণ প্রক্রিয়া, আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে বয়লের সূত্র প্রযোজ্য হয়, বয়লের সূত্র অনুসারে আয়তন বাড়লে চাপ প্রেশার কি কমে যাবে, অর্থাৎ প্রেশার চাপ সেম জিনিস। তারপরে দিয়ে করলেন কি, এই লাইনটা লিখলেন না, তারপরে এখন ব্যাখ্যা দিবেন। অতএব বয়লের সূত্র অনুসারে P1V1 = P2V2, অতএব P2 = এত, অতএব ডেল P = P1 - এত, অতএব হচ্ছে কি চাপ এত পরিমাণ হ্রাস পাবে, যেহেতু আপনার ভলিউম 4 গুণ বৃদ্ধি পাইছে। এই হচ্ছে গল্প, ঠিক আছে। এই যে ব্যাখ্যা চাইছেন একটা, ব্যাখ্যাটা হচ্ছে এটা। আশা করি বুঝে গেছেন, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, ঠিক আছে। আচ্ছা, পরের অংশটা কি বলছে, H2 গ্যাসের প্রসারণে কৃত কাজের মান বের করো। এই কৃত কাজের মান তো একটু আগে বের করা মানে শিখাই ফেলছি। আচ্ছা, কি বলছে, H2 গ্যাসের প্রসারণে কৃত কাজের মান বের করো। একটু আগে দেখছেন না আপনারা, H2 গ্যাসের প্রসারণে কৃত কাজ কি, DW = ভাইয়া একটু আগে বের করছি, DW = কি ছিল, PdV ছিল, ঠিক আছে। দুইটাকে ইন্টিগ্রেট করবেন, আবার PV = কত, nRT, সব মান দেওয়া আছে আপনাদেরকে, ঠিক আছে। আর এর মানটা কিসে রাখবেন, 8.314 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এটা কিন্তু আর এর মান মাথায় রাখবেন। n এর মান বের করা একটু আগে ইয়াতে শিখাই দিছি। টি এর মানটা কিন্তু সবসময় কেলভিনে রাখবেন, ঠিক আছে, SI এককে বের করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন দেখেন PV = nRT, তো এখান থেকে আপনি P এর মান তো ইজিলি বের করে ফেলতে পারতেছেন। ওই যে একটু আগে যেই সূত্রটা ভাইয়া বানাইছিলাম সেটাই, ঠিক আছে। সূত্রটা কি আমি তো ভুলে গেলাম, nRT / V dV। তো nRT তিনটাই কি ধ্রুবক, তিনটাকে বাহিরে বের করে ফেলবেন, 1/v dV, ওই লন আনবেন। তারপর আপনার আয়তন কত হয়েছে, আগে ছিল v, পরে ছিল 4v, তাহলে nRT লন অফ আপনার কত এরকম মনে হয়, ঠিক আছে। তো লন অফ 4 এখান থেকে আপনি যদি করেন, আপনি হচ্ছেন যে আপনার যেই টোটাল কাজটা সেই কাজটা পেয়ে যাবেন। আপনারা সবাই গ নম্বরটা বুঝছেন কিনা আমাকে একটু জানান, কষ্ট করে একটু জানান যে ভাইয়া বুঝছি। ভাইয়া চাপ যদি এটিএম এ দেন, তাহলে হচ্ছে যে আপনার হচ্ছে পুরোপুরি মানে আপনি বাকি মানগুলা কিসে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি আর এর মান 8.314 এ নেন, আপনি চাপটা 1 এটিএম নিতে পারবেন। আপনার তখন নিতে হবে 0. কত জন একটা আছে না, এটারই মান, আর এর মান, ওইটা নিতে হবে আপনার, ঠিক আছে। 0.08 কি যেন আমি ভুলে গেছি। তো ওইটা হচ্ছে যে আপনার আর এর মান নিতে হবে সেই ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনি আর এর মান কি নেবেন, আমরা সব কিছু হচ্ছে এসআই এককে নিব। তো এসআই এককে যেহেতু নিচ্ছি, ওইটা যেহেতু প্যাসকেলে নিচ্ছি, তা ওইখানে আর এটিএম এ যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। একসাথেই নিই, একরকমভাবেই নিই, ঠিক আছে, এটা মাথায় রাখেন। হ্যাঁ, আমাদের ছুটি দিয়ে দেবো, আরেকটু বাকি আছে, ডিএস এর মান বাহির করতে হবে না। জি ভাইয়া বুঝছি, ওকে ভাইয়া ফাইন। তাইলে হচ্ছে আপনারা এটা এভাবে করবেন। পরের অঙ্কটা করতে দেন আমাকে, আর 5টা মিনিট লাগবে, পরের অঙ্ক শেষ আপনাদের মোটামুটি, এটা সলভ মোটামুটি শেষ। দাঁড়ান আমি একটু দেখি পরের প্রশ্নটা কি। পরের প্রশ্নটা হচ্ছে সমচাপ প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস এর আয়তন যদি 4 গুণ প্রসারণ হয়, ওই আগের ঘটনাই, আয়তন যদি 4 গুণ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা দেখাও। ধুরু, এন্ট্রপির পরিবর্তন তো বের করা এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা আপনাদের। এন্ট্রপির পরিবর্তন কিভাবে বের করবেন? তারপরে সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তন তুলনা করো, ঠিক আছে। আগের অঙ্ক থেকে আমরা কি পাইছি, সমষ্ণ প্রক্রিয়ায় 4 গুণ বৃদ্ধি পাইলে কত এন্ট্রপির পরিবর্তন হবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি আগের প্রশ্নে, ঠিক আছে। আর এই প্রশ্ন থেকে যদি আমি বের করতে পারি যে সমচাপ প্রক্রিয়ায় এটার পরিবর্তন কতটুকু হবে, তাইলেই আপনার কাজ শেষ। তো এখন ঘটনা হচ্ছে সবই সেম, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাঁ। আমরা তো আপনার ডিএস ইকুয়াল টু কত, dq/t, ঠিক আছে। তো আপনার আগের ক্ষেত্রে কি ছিল, dq = dw ছিল, তো ইজিলি করতে পারছেন। কিন্তু সমচাপ প্রক্রিয়া কিন্তু পুরাটা আসবে, হ্যাঁ। তো সমচাপ প্রক্রিয়া একটা জিনিস মাথায় রাখবেন, সমচাপ প্রক্রিয়া হচ্ছে আপনার ডিকিউর মানটা ডাইরেক্ট বের করা যায়। ডিকিউর মানটা কত, আপনার ডিকিউর মানটা হচ্ছে NCP/dt, ঠিক আছে। এটা কোন প্রক্রিয়ায়, সমচাপ প্রক্রিয়ায়। প্রেশারটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে। কনস্ট্যান্ট প্রেশারে এই ধ্রুবকটা আসবে, ঠিক আছে। আপেক্ষিক তাপ, কনস্ট্যান্ট প্রেশারে এটা হচ্ছে আপেক্ষিক তাপ। আবার আপনাকে যদি বলে যে সমচাপ না বলে মনে করেন যে সম আয়তনের কথা বলো, সম আয়তনে অন্য কোনো অঙ্ক দেখাইলো, সেক্ষেত্রে আপনার ডিকিউ সূত্রটা কি আসবে, NCV সম আয়তনে DT, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রেখে দেন, তাইলেই হবে, হ্যাঁ।
তার মানে এই অঙ্কটা আমার যখন এই ডিএসটা বের করতে হবে তখন হচ্ছে ডি কিউর জায়গায় আমার কী বসাইতে হবে, এনসিপি ডিটি বসাইতে হবে। আজান দিয়ে দিচ্ছে এই জন্য ভাই আর এনসিপি ডিটি কীভাবে আসলে এখন না দেখাই, আরেকদিন দেখাই দিব, ঠিক আছে। তাহলে এনসিপি ডিটি, এখন দেখেন এনসিপির মান কিন্তু আমরা বের করতে পারবো, ঠিক আছে, দুইটাই কি ধ্রুবক, আর হচ্ছে কত 1/t ডিটি, ঠিক আছে। তাহলে এখন দেখেন এনসিপি আর হচ্ছে যে আপনার কি লন অফ T2/T1 হবে, এই তো ঘটনা, যদি আমি এখানে T1 থেকে T2 নিই, ঠিক আছে। তো এখন দেখেন আপনি T1 আর T2 যদি জানতে পারেন কোনোভাবে তাইলে কাজ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা কি T1 T2 জানি? আমরা তো T1 T2 তো আমাদেরকে বলছে কি না, সমচাপ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্যাসের কোথায় গেল জিনিসটা, প্রশ্নটা কই, আয়তন 4 গুণ প্রসারণে এইটা হবে কি না সেটা দেখাও, সমচাপ ও সমষ্ণ প্রক্রিয়ায় এই আয়তনটা বের করো। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা ফার্স্টে হচ্ছে যে আমরা একটা জিনিস খেয়াল করেন, যখন সমচাপ বলছে না, আচ্ছা বুঝছি আমি এটা কিভাবে হবে, সমচাপ বলছে না, সমচাপীয় প্রক্রিয়া কিন্তু চার্লসের সূত্র খাটে। যখন হচ্ছে চাপটা হচ্ছে কনস্ট্যান্ট তখন হচ্ছে কি চার্লসের সূত্রটা কি ভি সমানুপাতিক টি, যে টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে, টেম্পারেচার কমলে আয়তন কমবে। তার মানে কি এখান থেকে আমরা কি জানি, ভি ইকুয়াল টু কে টি, তার মানে ভি/টি ইকুয়াল টু কত কে, তার মানে V1/T1 ইকুয়াল টু V2/T2, ঠিক আছে। এটা কোন সূত্র থেকে পাইছি, চার্লসের সূত্র থেকে পাইছি, ঠিক আছে। তো চার্লসের সূত্র থেকে যদি আমি এটা জানি, আমি T2/T1 মানে কি V2/V1 লিখতে পারি। এখান থেকে দেখেন V1/V2 ইকুয়াল টু কত T1/T2, তার মানে V2/V1 ইকুয়াল টু T2/T1, তার মানে এনসিপি লন অফ আপনার এটা কি V2/V1। তো আপনি V2-র মান জানেন 4V আর V1-এর মান জানেন হচ্ছে V, তো কাটাকাটি করলে 4 আসবে, ঠিক আছে। এন এর মান কি মোল সংখ্যা, 1 গ্রাম হাইড্রোজেনের মোল সংখ্যা কত একটু আগে আমি বের করে দেখাইছি যে 0.2 মোল, ঠিক আছে। এন এর মান জানেন, সিপির মানটা জানা এখন টার্গেট, সিপির মানটা ঝামেলা, ওইটা একটু আমি দেখাই দিচ্ছি, আর 2 মিনিট সময় দেন শেষ, আপনারা তারপর নামাজ পড়তে চলে যান, ঠিক আছে। তো এখন দেখেন সিপি, আমরা একটা জিনিস জানি, আপনারা যদি দেখেন আপনাদের বইয়ের মধ্যে সম্পর্কটা দেওয়া আছে যে সিপি আর সিভি, ভাইয়া দুইটার কথা বললাম না, এই সিপি আর সিভি দুইটা কনস্ট্যান্টের মধ্যে একটা সম্পর্ক আছে যে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, আর কোনটা, এই যে সার্বজনীন ধ্রুবক 8.314 ওই আর, ঠিক আছে, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত আর। তো এখন একটা জিনিস দেখেন, আবার আরেকটা সম্পর্ক আছে গামা ইকুয়াল টু সিপি/সিভি, ঠিক আছে। আরেকটা সম্পর্ক কি, যে সিপি আর সিভির যদি আমি অনুপাত বের করি, এই দুটো তো ফিক্সড, ঠিক আছে, এই দুটো তো ফিক্সড, তো এই দুটা যদি আমি অনুপাত বের করি তাহলে গামা আসবে, ঠিক আছে। তো এখন একটা জিনিস দেখেন, আমি এটা থেকে মানে আমার তো সিপি দরকার, আমার তো সিভি দরকার না, তো আমি সিপিটা বের করবো। এখন দেখেন আমরা গামার সাথে আর কি সম্পর্ক যুক্ত করব, কারণ কি আমরা হাইড্রোজেন গ্যাস কত পরমাণু সেটা জানি, হাইড্রোজেন গ্যাস কত পরমাণু, দ্বিপরমাণুক, ঠিক আছে। আর দ্বিপরমাণুকের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4, আমার যতটুকু মনে পড়ে দ্বিপরমাণুকের ক্ষেত্রে গামার মান কত 1.4। আবার এক পারমাণবিক যদি হয়, কোনো জিনিসের পারমাণবিক ইয়া যদি 1 হয় তাহলে হচ্ছে তার গামার মান কত 1.67, আর বহু পারমাণবিক যদি হয় তার গামার মান হচ্ছে 1.33, ঠিক আছে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এটা হচ্ছে 1, এটা 2, এক পরমাণুক, 2 পরমাণুক, এটা হচ্ছে বহু পরমাণুক, ঠিক আছে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা গামার মান কিন্তু জানি, এটা আমাদের মুখস্থ, ঠিক আছে। তো আমি গামার মান জানি, তো আমি গামা দিয়ে যদি এখানে সম্পর্ক করে সিপির মান বের করতে পারি আমার কাজ শেষ। তাহলে এখন দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি যে সিপি ইকুয়াল টু কত, সিভি ইকুয়াল টু কত, সিভি ইকুয়াল টু দেখেন সিপি বাই গামা, ঠিক আছে, সিভি ইকুয়াল টু কত সিপি বাই গামা। তাহলে হচ্ছে এই সিপির জায়গায় আমি লিখি সিপি মাইনাস সিভির জায়গায় এই মানটা বসায় দিই, সিপি বাই গামা ইকুয়াল টু আর, ঠিক আছে। দেখেন তো এখন দেখেন সিপি দুইটাই জানি, গামা যেহেতু দ্বিপরমাণুক তার মানে হচ্ছে গামার মান কত 1.4 জানি, আর আর এর মান আমার মুখস্থ, তাইলে হচ্ছে আমি সিপির ভ্যালু পেয়ে যাবো না, সিপির ভ্যালু এখানে বসায় দিতে পারবো না, তো বসায় দেবেন, ঠিক আছে। আচ্ছা আমি একটু আরেকটু ক্যালকুলেশন করি, 1 বাই গামা ইকুয়াল টু আর, ঠিক আছে। অতএব সিপি ইকুয়াল টু কত আর ইন্টু গামা ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এই হচ্ছে ঘটনা, ঠিক আছে। আশা করি সিপির মান কীভাবে বের করতে পারবেন সেটা পারছেন, এন এর মান পারছেন, আর লন অফ V2/V1 তো করতেই পারবেন। তাহলে হচ্ছে কি আপনার এখানে কি পরিমাণ সমষ্ণ প্রক্রিয়ায় আপনার হচ্ছে যে এন্ট্রপির পরিবর্তন হবে সেটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। তো সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির মান বের করছেন, আর আগের ক্ষেত্রে কি করছেন আচ্ছা এইটা হচ্ছে সমচাপীয় প্রক্রিয়ায় আপনি এন্ট্রপির মান বের করছেন, আগেরটা কি করছেন সমষ্ণ প্রক্রিয়ায় এন্ট্রপির মান বের করছেন। তো দুইটা জিনিসের তুলনা দেখাই দিবেন যে কি পরিমাণ চেঞ্জ হয়, ঠিক আছে। যে একই পরিমাণ আয়তন থাকলো, জাস্ট সমচাপ আর সম আয়তন বলার কারণে বা সমচাপ আর সমতাপ বলার কারণে কি পরিমাণ চেঞ্জ হয়ে গেছে সেটা একটু বিয়োগ করে দেখাই দিবেন, কাজ শেষ, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আমাকে একটু জানান জি ভাইয়া বুঝছি কি বুঝি নাই, একটু জানাই দেন।
ভাইয়া খুবই সরি, মাঝখানে কেটে যাওয়ার কারণে আমার একটু তাড়াহুড়া হয়ে গেছে। আর হচ্ছে যে আপনাদের এখানে অনেক কিছু পড়ানোর ছিল, এই যে মনে করেন আমি যে এগুলো বলে চলে গেলাম, এখানে কিন্তু অনেক কিছু বলার আছে, আমি জাস্ট আপনাকে দেখায় দিলাম জিনিসটা কিভাবে হবে। আর একটা জিনিস, আমি কিন্তু কোনো অঙ্ক করি নাই, এগুলো কি, এগুলো কিন্তু সব ছোটোখাটো প্রুফ ধরতে পারেন আপনি। যদি এগুলো পারেন মাঝখান থেকে সব অঙ্ক করে ফেলতে পারবেন। তো আশা করি এই জিনিসগুলো একটু বুঝে বুঝে আপনারা করবেন। হ্যাঁ, আর সবাই সব কিছু বুঝছেন কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, একটা করে মেসেজ দিয়ে চলে যান যে ভাইয়া বুঝছি বা ভাইয়া ঠিক আছে, তাইলে হচ্ছে যে আমার ভালো লাগবে। আর হচ্ছে আপনাদের নামাজে দেরি করায় দিলাম, সবাই দ্রুত চলে যান, আমাকে একটু জানাই দিয়ে চলে যান। আর আপনাদের যাদের যেই সমস্যা থাকবে আপনারা কাইন্ডলি আমাকে যদি পাঠান তাহলে পিডিএফ করে পাঠাবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পিডিএফ করে পাঠাবেন, সুন্দর করে পিডিএফ করে পাঠাবেন, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে পিডিএফ করে যদি পাঠাইতে না চান, আপনারা হচ্ছেন যে গ্রুপের মধ্যে পোস্ট করবেন আপনাদের যেই আজকের যে হ্যান্ডনোটটা, এই হ্যান্ডনোটের মধ্যে আপনারা অঙ্কগুলো শেষ করে আপনারা গ্রুপের মধ্যে কি করবেন, পোস্ট করবেন। আমি যদি হ্যান্ডনোট দেখি তাইলে তো আমি বুঝবো জিনিস ঠিক আছে কিনা, তারপর আপনি সুন্দর সুন্দর করে লিখবেন, সমস্যা তো নেই। গ্রুপের মধ্যে পোস্ট করলে আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে, আমি ল্যাপটপে বসে দেখতে পারি। আচ্ছা, তাই এটা গেল, 2টা কথা গেল। আর যে কারো যদি এই কনসেপচুয়াল কোনো প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আমাকে মেসেজ করবেন, অবশ্যই আমি কনসেপচুয়াল সমস্যাগুলো দেখে দেবো, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ সামনে যদি কখনো সুযোগ হয় দেখা হবে। আর এই চ্যাপ্টারে অনেক কিছু জানার আছে, আপনাদের যদি এই চ্যাপ্টারের ক্লাস লাগে আপনারা জানাতে পারেন, আমরা যদি পরবর্তীতে সুযোগ করতে পারি আমরা ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব ভালোভাবে, ঠিক আছে। তো দোয়া রাখবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।